আসলে ভয়টা কমে গেছে। The fear has broken really, you know. Fear has broken at many levels. এবং এই ফিয়ারের নতুন উৎপাদন করার চেষ্টা হচ্ছে নানাভাবে, নানা ন্যারেটিভে। কিন্তু আমার মনে হয় না যে এটা অন্তত এই জেনারেশনের, বললাম যারা যে the ones who are the movers and shakers of political change in বাংলাদেশ, এত সহজে এটা ওদেরকে আবার ভয়ে করা যাবে। ৭১ একটা বিপ্লব ছিল, এমনকি ৯০ থেকেও আমাদের শিখবার আছে। ৯০-এর প্রশ্নটা কেউ তোলে না এখন, অথচ ২৪-এর পরবর্তী ঘটনায় আসলে অনেক বেশি মেলে হচ্ছে ৯০-এর সাথে, যেখানে ছাত্র সংগ্রাম পরিষদ ছাত্রদের আন্দোলনে একটা স্বৈরাচারের, সামরিক স্বৈরাচারের পতন ঘটেছিল। তারপরে কিন্তু আজকের মতোই যেই দুই জোটের যেই একটা রূপরেখা, সেই রূপরেখা প্রণয়ন হয়েছিল, এবং সেবারও ছাত্ররা রাজনৈতিক দলগুলির হাতে প্রতারিত হয়েছিল। ফলে এখন দেখবেন যে আপনি কেন আমরা ৯০ নিয়ে কোনো কথাই নাই, কারণ ওইটাই লুকিয়ে রাখার চেষ্টা করা হয় যে ৯০-এর প্রশ্নটা যদি আরো সামনে আসা শুরু করে, যেটা আরো আমাদের কাছাকাছি অতীত, তখন স্পষ্ট হতে থাকবে যে আসলে প্রতারণার দিকে কিভাবে যাচ্ছে। জুলাই অভ্যুত্থানের বছর পূর্ণ হলো। ১ বছর পরে এসে দাঁড়ায়া আমরা গত ১ মাস ধরেই পোস্ট থেকে জুলাই অভ্যুত্থানের বিভিন্ন অনুষঙ্গ নিয়ে আলাপ আলোচনা করতেছি। তো জুলাইয়ের সবগুলো বিষয় নিয়ে কথা বলতে গেলে যেই একটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ঢাকা শহরের প্রাইভেট বিশ্ববিদ্যালয়। এই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের জুলাই অভ্যুত্থানের সাথে অংশগ্রহণ করার জায়গাগুলোকে যদি আমরা বুঝতে না পারি, তাহলে জুলাই অভ্যুত্থান আসলে পুরোপুরি বোঝা সম্ভব হবে না। সেইটারই প্রচেষ্টার একটা অংশ হিসেবে বাইনারির বাইরের আজকের আলাপে আমাদের সাথে আছেন 2 জন শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। আমার সাথে আছেন শর্মী আপা, বক্তিয়া ভাই। প্রথমে যেই জায়গাটা থেকে শুরু করব সেটা হচ্ছে যে, ধরেন আমরা এই জুলাই অভ্যুত্থানের একদম শুরুর থেকে, মানে আবু সাইদের মৃত্যুর পর থেকে এখানে যখন পরিস্থিতিটা উত্তপ্ত হতে শুরু করলো, তো তখন থেকে যে এই যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণ, সেটা তো আমরা বড়ভাবে দেখলাম, এবং এটা নিয়ে তো আমরা বড় করে আলাপও করব। আমি একটু বুঝতে চাই যে এই যে শিক্ষকদের অংশগ্রহণের বিষয়টা, এইটা ধরেন আমাদের এই বিগত রেজিমের দশককাল জুড়ে এইটা কিন্তু, মানে আমরা যেরকম এই হিস্ট্রিক্যালি বলার সময় যেভাবে খুব ফলাও করে শিক্ষকদের অংশগ্রহণ দেখি, সেটা কিন্তু আমরা খুব কম দেখছি এই সময়টাতে। কিন্তু আবার জুলাইতে আবার আমরা খুব ব্যাপকভাবে দেখছি। আমি আপনাদের দুজনের কাছে আসলে এইটাতে জানতে চাই যে আপনারা কিভাবে এই আন্দোলনের সাথে যুক্ত হয়ে গেলেন আর কি। শর্মী আপা, আপনি যদি শুরু করেন। আচ্ছা, আমি দেশের বাইরে ছিলাম। হ্যাঁ, আমি 16 তারিখে বাংলাদেশে ফিরি, এবং 17 তারিখে সন্ধ্যা না, রাত্রি 11টা নাগাদ আমি বসুন্ধরাতেই থাকি। আমি জানতাম, তখন নিউজে দেখছিলাম যে আন্দোলন এরকম চলতেছে। তো 17 তারিখ রাত্রি 11টা নাগাদ আমার বাসার পাশে হচ্ছে বসুন্ধরার ইস্ট ওয়েস্ট মিডিয়া হাউস, যেটা একটা বড়, এটার মধ্যে অনেকগুলো মিডিয়া আছে। হ্যাঁ, ওইখানে একদল ছাত্র, আমি শুনতে পাই যে ওরা স্লোগান দিয়ে ওই মিডিয়া হাউসের সামনে অবস্থান নিয়েছে। ওটা আমার বাসা থেকে খুব কাছে। তো আমি ওইখানে নিচেই নামলাম। নিচে নেমে দেখলাম যে আমার কিছু অনেক ছাত্রছাত্রী আছে। তো জিজ্ঞেস করলাম ঘটনা কি, তোমরা কেন আসছো? তখন ওরা বললো যে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ক্র্যাকডাউন হয়েছে, এবং ক্র্যাকডাউনের ঢাকা ইউনিভার্সিটি হলগুলো বন্ধ করে দিচ্ছে, তো এটার প্রতিবাদে ওরা ওখানে আসছে। এবং ওই দিন ওরা আসলে বেসিক্যালি মিডিয়ার যে ভূমিকা ছিল ওই সময়ের, হ্যাঁ, যে যার কোনো কথা মানে আসতেছে না বাইরে, বিশেষ করে প্রাইভেট ইউনিভার্সিটি, এবং প্রাইভেট ইউনিভার্সিটি নর্থ সাউথ, বিশেষ করে নর্থ সাউথ তো আসলে একটা রেসিডেন্সিয়াল এরিয়ার মধ্যে। হ্যাঁ, এবং রেসিডেন্সিয়াল এরিয়াতে আমি 6 বছর ধরে থাকি, আমি কখনো আসলে এই ধরনের মিছিল দেখিনি। যখন একবার দেখছি, তখন ওদের সাথে বসুন্ধরার সিকিউরিটি ফোর্সের সাথে ওদের একটা গন্ডগোল হয়েছে, খুব মারামারি হয়েছিল একটা সময়, 2015 ওই সময় ওটা ছিল। কিন্তু এই সময় আমি দেখলাম যে ওরা ওইখানে ওই জায়গাটা দখল নিচ্ছে, বেশ অনেক ছাত্রছাত্রী, 200-250। এবং তখন আমি বুঝলাম যে ইটস গেটিং সিরিয়াস। তো ওই দিনের ওদের সাথে কথা বলে আমি জানলাম যে 18 তারিখে ওদের অবস্থান কর্মসূচি আছে কুড়িলের ওখানে। এইভাবে আমি ওদের সাথে যুক্ত হলাম, এবং আমি তখন একটা সাংস্কৃতিক সংগঠন নামে একটা ক্লাব আছে নর্থ সাউথ, ওইটা ওভারসি করতাম। ওরাও ছিল। তো আমি তখন থেকে আসলে ওদের সাথে যুক্ত হয়ে যাই, জাস্ট বোঝার জন্য কি করছে। আর এছাড়াও 18-র যে সড়ক আন্দোলন, ওটার কিছু অভিজ্ঞতা আমার ছিল, আমি জানতাম যে কিভাবে
ওরা অপারেট করে? আমার মনে হয় যে বিশ্ববিদ্যালয়, বিশেষত প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষকদের যুক্ত হওয়ার পিছনে ছাত্ররাই ছিল প্রথম কারণ, শিক্ষার্থীরা। কারণ 16 জুলাইয়ের পরে বাংলাদেশে এমন কেউ ছিল না সুস্থ মস্তিষ্কের এবং মানুষের যে স্বাভাবিক মনোবৃত্তি সেটা যার একেবারে পলিটিসাইজড হয়ে যায়নি, তার পক্ষে সম্ভব ছিল না এই আন্দোলন থেকে অন্তত মানসিকভাবে বিযুক্ত থাকা। তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আলাদা কিছু না, কিন্তু একটা বড় ব্যাপার হচ্ছে যে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের চাকুরি এবং তাদের যেই রাজনৈতিক স্বাধীনতা, সেই স্বাধীনতা সেইভাবে প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষকদের নাই। ঐতিহাসিকভাবেই আমাদের এখানে প্রাইভেট ইউনিভার্সিটি তৈরি করবার চেষ্টা হয়েছে, এটা অন্তত দলীয় রাজনৈতিক অরাজনৈতিকভাবে এই ধরনের ব্যাপারগুলি ছিল। কিন্তু যখন ছাত্র শিক্ষক সম্পর্কের প্রশ্ন আসে, শিক্ষক এবং শিক্ষার্থীরা, যেখানে শিক্ষার্থীরা 18 তারিখ থেকে অলরেডি রক্তাক্ত প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং তারা রাস্তায়, তখন আসলে শিক্ষকদের একটা তো প্রশ্ন আছে যে শিক্ষককে আসলেই তার একটা তো মোরাল স্ট্যান্ড লাগে শিক্ষার্থীদের সামনে। যেখানে শিক্ষার্থীরা রাস্তায় রক্তাক্ত হচ্ছে, সেখানে শিক্ষক হিসেবে আমরা যদি ওখানে সম্পৃক্ত না হই এবং আমরা যদি নির্লিপ্ত থাকি, তাহলে দেখা যাবে কি যে খোদ ছাত্র শিক্ষক সম্পর্কটাই প্রশ্নের মুখোমুখি হবে। এবং সেটা 18 তারিখের যেই রক্তাক্ত এইগুলি আমরা প্রত্যক্ষ করেছি, এটার পরে আসলে ফলে আমি ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে খেয়াল করলাম যে আমার সহকর্মীদের সবার মধ্যে এই আত্মিক পীড়নটা আছে যে আমাদের কিছু একটা করতে হবে। এবং তারপরে দেখা গেল তারপরেও শিক্ষকরা যেটা করছিল যে ব্যক্তি পর্যায়ে নানাভাবে শিক্ষার্থীদেরকে সমর্থন দিচ্ছে, কেউ করছে, কিন্তু সেটা খুব মানে কালেকটিভ বা একেবারে হিসেবে না। তো জুলাই গড়াতে গড়াতে শেষ দিকে দেখা গেল জুলাইয়ের 25-এর পর থেকে শিক্ষার্থীরা ইমেল করা শুরু করলো শিক্ষকদের, কোয়েশ্চেনিং দেয়ার মোরাল কনসায়েন্স, যে এখন এই করবে। এবং শিক্ষার্থীদের সেই ইমোশনাল ইমেলগুলি আসলে ইগনোর করা কারো পক্ষে সম্ভব ছিল না। এমনকি যেই শিক্ষকটি সবচেয়ে নিরাপদে নিজের চাকরিটুকু করে গবেষণাটুকু করে করতে চান, তার মনে প্রশ্ন যে আমি আসলে এর পরে গিয়ে শিক্ষার্থীদের সামনে ক্লাসে দাঁড়াবো কী করে। এটা আমি দেখেছি যে অন্তত আমার বিশ্ববিদ্যালয়ে আমি দেখেছি যে শিক্ষকদের মধ্যে একটা সাংঘাতিকভাবে একটাই। ফলে জুলাইয়ের শেষ দিকে আসলে শিক্ষকরা সংগঠিত হওয়া শুরু করে নানাভাবে, এবং সংগঠিত শুধু আমার মনে হয় যে প্রথমবারের মতো দেখা গেল যে এটা শুধুমাত্র একটা বিশ্ববিদ্যালয়ের ভিতরে শিক্ষকরা শুধু সংগঠিত হচ্ছে না, অন্যদিকে বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটি, আইইউবি, নর্থ সাউথ, এআইইউবি, ইউআইইউ, এরা কাছাকাছি ক্যাম্পাস। এখানকার শিক্ষার্থীরা যেমন তাদের মধ্যে একটা ঐক্য গড়ে উঠেছিল, যেটা আমরা দেখেছি যে প্রতিদিন সমাবেশে এসে তারা আইডি কার্ডের ছবি তুলে করা, শিক্ষকদের মধ্যেও একটা যোগাযোগ দাঁড়ানো শুরু করলো। এবং সেটা আসলে প্রথমত এর পরেও আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করি যে শিক্ষার্থীরা শিক্ষকদের তাদের বিবেকে যেভাবে নাড়া দিয়েছে এবং ঘটনা যেটা প্রত্যক্ষ করছিল, সেটা আর কারো পক্ষেই ইগনোর করা সম্ভব ছিল না। যে কারণে আমরা প্রথমবারের মতো দেখলাম যে প্রথম দিন বোধহয় নর্থ সাউথের শিক্ষকরা বের হয়ে এলো, বোধহয় 31 তারিখের দিকে, 30 তারিখে 31 তারিখে আইবির শিক্ষকরা রাস্তায় করলো। এবং ওই শিক্ষকরা জানতো যে বাংলাদেশের আরও অনেকের মতো এই বিপ্লবে যারা গিয়েছে, যে ওটার পরে তাদের জীবন আর একরকম থাকবে না। যদি সরকার টিকে যায় তো তাদের মূল্য চুকাতে হবে, প্রত্যেকেই জানে এটা। এবং বিশ্ববিদ্যালয়গুলিও ভয়ে থাকে, কারণ সরকারি নানা ধরনের বিধি নিষেধ এবং ইসের মধ্যে, এবং সেটা হচ্ছিল, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষগুলির উপর প্রচণ্ড চাপ সৃষ্টি করা হচ্ছিল। কিন্তু থ্যাঙ্কফুলি তারা একটা প্রকাশ্য না হলেও একভাবে এটা শিক্ষকদের করেছে, একভাবে প্রচ্ছন্ন একটা সমর্থন ছিল অন্তত আমার বিশ্ববিদ্যালয়ে। আমাদের আলাপে সবসময়ই ব্যাপারটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, কিন্তু বসুন্ধরা থেকে বেরিয়েই বসুন্ধরা রোডে প্রগতি সরণিতে আসলেই আসলে যেই পরিমাণ সমর্থন সাধারণ মানুষ, শ্রমজীবী মানুষের কাছ থেকে, দোকানদাররা তাদের দোকান খালি করে পানি দিয়ে দিচ্ছে, ফলে একাকার হয়ে গেছে এটা। সো শিক্ষকরা ওখানে অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু বহু সমাজের নানা অল ওয়াক অফ লাইফের একটা ওয়াক অফ লাইফ শিক্ষকরা ওখানে গিয়েছিল। আমি আপনার কাছে এইখানে এই জায়গা থেকে যে ইয়েটাতে যাইতে চাই, সেটা হচ্ছে যে আমাদের এখানে মানে পপুলার কালচারাল ন্যারেটিভের ভিতরে
এখানকার অভ্যুত্থানগুলো গড়ে ওঠার পেছনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা আইকনিক পজিশন নিয়ে সবসময় আলাপ আছে, 52, 71, 90। তো আমরা কিন্তু জুলাইতে দেখলাম যে মানে অনেকেই হয়তো একটু বাড়াই বলে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো কেউ তো মারাই যায়নি, এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো, এই ধরনের প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো নিয়ে এক ধরনের অভিযোগ আছে রাজনৈতিক বিমুখতা বা এরা বোঝে না, জানে না। কিন্তু এখানে যে অল এন অল এরকম একটা অংশগ্রহণ, এইটা মানে এই পরিবর্তনটা বাংলাদেশে হয়ে গেল কখন আসলে? জুলাইয়ের পরে আমি নানা জায়গায় সমাজে নানা পক্ষের মানুষদের দেখেছি যে এটা এক ধরনের বিস্ময়বোধ আছে যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কেন এটা করলো। কিন্তু আমার ধারণা ওনারা ঠিক মতো খেয়াল করেন না, কারণ আশ্চর্য হওয়াটাই আশ্চর্যের। কেন করবে না, প্রশ্নটাকে আমরা উল্টাই দিতে পারি যে কেন করবে না প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। একটা হচ্ছে যে ঠিক আছে, কোটা আন্দোলন দিয়ে শুরু হয়েছিল, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সম্ভবত তারা সরকারি চাকরির প্রতি অতটা আকৃষ্ট না, কিন্তু এইটার জন্য আপনাকে বুঝতে হবে প্রাইভেট বিশ্ববিদ্যালয় নিয়ে আরও কিছু মিথ আছে যেগুলোর ভিত্তি নাই। একটা মিথ হচ্ছে যে প্রাইভেট বিশ্ববিদ্যালয় হচ্ছে একেবারে ধনী পরিবারের সন্তানেরা পড়ে। আসলে এখানে আপার মিডল ক্লাস এমনকি লোয়ার মিডল ক্লাসের সন্তানেরাও এখানে আছে এবং পড়ছে। বরঞ্চ অন্য অপ্রাসঙ্গিক হয়ে যাবে, কিন্তু যেটুকু দায় সরকার রাষ্ট্রের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে নেওয়ার কথা সেটুকু সরকার রাষ্ট্র নেয় না। এটা জাস্ট একেবারে ইস্যুর উপরে ছেড়ে দেওয়া আছে যে শুধুমাত্র একটা যারা প্রতিষ্ঠা করেছেন তারাই করবেন, কিন্তু সেই সমর্থনটা নেই। তো ফলে আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয় যে যদি কেউ খেয়াল করে থাকে যে নো ভ্যাট আন্দোলন, ভ্যাট বিরোধী যে আন্দোলন, সেখানে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এসছে। তারপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল 18 সালের যে আন্দোলন, সেই আন্দোলনগুলিতে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দারুণভাবে ছিল। এবং তারপরে গুরুত্বপূর্ণ হচ্ছে সড়ক আন্দোলন, কারণ সড়ক আন্দোলনে যে প্রজন্মটা স্কুল কলেজে ছিল তারা এখন বিশ্ববিদ্যালয়ে ছিল। ফলে সব মিলিয়ে এটা নিয়ে আর যাই হোক, এটা নিয়ে কৌতূহলী হওয়া যেতে পারে, কিন্তু এটা একেবারে অবাক করবার ঘটনা, একেবারে খুব অপ্রত্যাশিত এমন কিছু। এটা আসলে ঠিক মতো মানে ওই মনোযোগটা না দেওয়া। আপনি ভালো বলেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়কে একেবারে কেন্দ্রে মনে করা বাংলাদেশের সমস্ত রাজনৈতিক পট পরিবর্তনের, এটা যে বদলে গেছে এটা সরকারগুলি ছাড়া শুধু সরকারগুলিও টের পায় না, সরকারগুলিরও একটা থাকে যে তারাও মনে করে যে ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে তাদের জন্য সবচেয়ে ঝুঁকির এলাকা। ঢাকা বিশ্ববিদ্যালয় ঠিক মানে বাকি সব কিছু ঠিক থাকবে। কিন্তু আমার মনে হয় যে বাংলাদেশের পরিস্থিতি বদলে গেছে। এখন ঢাকা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সরকারগুলি যে জায়গায় একটু অসহায় বোধ করে সেটা হচ্ছে যে এই বিশ্ববিদ্যালয়গুলিতে তাদের যেই ছাত্র পেটোয়া বাহিনী, যেগুলিকে তারা সরকারি ছাত্র সংগঠনের নামে করে, ছাত্রলীগ, এই ধরনের যে সরকারি ছাত্র সংগঠনগুলি, তাদের অনুপস্থিতি একটা বড় ব্যাপার ছিল। যেহেতু পার্টিজান স্টুডেন্ট পলিটিক্স ওখানে ছিল না, ফলে ধরে নিয়েছিল যে এরা বোধহয় অরাজনৈতিক, এরা বোধহয়। কিন্তু আমি বলবো যে অন্তত 2018 এমনকি আসলে 2012-13 পর থেকে আমাদের যেই প্রজন্মটা এই জুলাই গণঅভ্যুত্থান ঘটালো, তারা আনলাইক 90 দশক যেখানে রাজনৈতিক বিমুখতা, এটা আসলে 90 দশকের প্রজন্মের ফেনোমেনা। কিন্তু 2000-এর পরের প্রজন্ম কিন্তু তাদেরকে এই রাজনৈতিক পরিস্থিতিগুলির মুখোমুখি হয়েছে। ফলে এবং এরা প্রতিটা নেটওয়ার্ক, প্রতিটা আমার মনে আছে যে আহত শিক্ষার্থীদের আমরা যখন জিজ্ঞেস করতাম যে সড়ক আন্দোলনের সময় কোন ক্লাসে পড়তেন, তারা বলতো যে 9-এ পড়তাম, 10-এ পড়তাম, কিন্তু তখনও আন্দোলন করেছি। এবং সেটার মধ্য দিয়ে এই শাসক দলটিকে এই প্রজন্ম আসলে খুব হাড়ে হাড়ে চিনেছিল। এবং তারা জানতো যে যেহেতু অ্যাপারেন্টলি মনে হচ্ছিল যে 18 সালে সড়ক আন্দোলন সরকার দমন করেছে সফলতার সাথে, কিন্তু এটার যে মূল্যটা চুকাতে হবে যে স্কুল শিক্ষার্থীদের, সেটা 24-এ এসে আমরা দেখলাম। ফলে ওই অরাজনৈতিক বলতে এখানে রাজনীতি বিমুখতা না, অরাজনৈতিক বলতে এখানে সত্যি কথা যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বাংলাদেশের বৃহদাংশ শিক্ষার্থীদের মতো এদের রাজনৈতিক দলের প্রতি ওই আগ্রহটা নাই। কিন্তু এই শুধু রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ততা নাই বলেই কাউকে রাজনীতি বিমুখ বলবার পরিস্থিতি বোধহয় বাংলাদেশে এখন নাই। বাংলাদেশের মানে কি বলবো, এটাতে সংস্কৃতিতে এইটা তো একটা নতুন বিষয়, এটাকে আপনি কিভাবে দেখেন? মানে আমি একটু মানে বক্তৃতার সাথে অ্যাড করতে চাচ্ছি যে আসলে প্রাইভেট ইউনিভার্সিটিগুলো যখন শুরু হয় তখন এর যে আইন আছে
সেই আইনটাই আসলে তৈরি করা হয়েছিল যাতে করে এগুলো বিরাজনৈতিক মানে বিরাজনীতিকরণের একটা এজেন্ডা ওই আইনের ভিতরে ছিল, যে আইনে বলা হচ্ছে যে শিক্ষকরা কোনো ফর্ম করতে পারবেন না, কোনো রকম রাজনৈতিক দলের কোনো থাকবে না, মার্কেটে ড্রাইভ করবে যারা কি প্রাইভেট ইউনিভার্সিটি কি পড়াবে। সো এটা আসলে ছাত্ররা ওদের অনেক ধরনের ট্যাগিং তো হয়, হ্যাঁ, যে ওরা রাজনীতি বিমুখ, ওরা মানে ফার্মের মুরগি, এই ধরনের ট্যাগিং হয়, কিন্তু আসলে এটা একটা আইনি বিষয়। এটা আসলে ওই জায়গাটাতে আমরা খেয়াল করি না যে কেন আসলে ছাত্র রাজনীতি নাই। এখন ছাত্র রাজনীতি নাই মানে ছাত্র রাজনীতির আসলে গত 20 বছরে এমন একটা অবস্থা হয়েছে যে ছাত্র রাজনীতি বলতেই মানুষ মনে করে যে গভর্নমেন্টের একটা বাহিনী যারা কিনা ক্যাম্পাস কন্ট্রোল করবে। এবং আমার একটা মনে আছে যখন ঢাকা ইউনিভার্সিটিতে মেট্রো রেল হলো, মেট্রো রেলের এই যখন প্রতিবাদ হয়েছিল, খুব ছোট আকারে প্রতিবাদ হয়েছিল, যখনই প্রতিবাদটা সরকার একদম মানে ফু দিয়ে উড়াই দিয়ে ওই শাহবাগের উপর দিয়ে, যেখানে রাজুর উপর দিয়ে যখন মেট্রো রেলের ওটা করলো, তখন আমরা কেউ এই আলাপটা করছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতির যেই ক্যারেক্টার ছিল ইট হ্যাজ চেঞ্জড, কারণ ওদের প্রতিবাদে আর কাজ হচ্ছে না। হ্যাঁ, মেট্রো রেল ওদের মাথার উপর দিয়ে যাচ্ছে, শাহবাগের উপরে টিভি লাগাই দিল আফটার ইয়েতে, হ্যাঁ, মানে ভয়ানক কিছু হিস্টোরিক্যাল জায়গাগুলোকে একদম ধ্বংস করে দিল আর কি ওই সরকারের সময়। তো তখনই থেকে আসলে আমরা ভাবতাম যে হোয়াট উড বি দ্য নেক্সট প্লেস, মানে আসলে রাজনীতি মানে স্যার যেটা বলছিলেন যে রাজনীতি মানে কি আসলে আওয়ামী লীগ বিএনপি, এই চিন্তাতেই তো প্রাইভেট ইউনিভার্সিটি তৈরি হলো যে আওয়ামী লীগ বিএনপির এত ভায়োলেন্স হচ্ছে 90-এর দশকে বা 80-এর দশকে, এটার একটা আনসার হিসেবে, এটার একটা মানে অল্টারনেটিভ স্পেস হিসাবে বড়লোকের ছেলেমেয়েরা কোথায় পড়বে তাহলে বিদেশ না গেলে, ওইরকম একটা জায়গা থেকে কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটি তৈরি হয়। কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটিকে আমার মনে হয় যেই হিসাবে তৈরি করা হয়েছিল, ইভেন 2010-এর যে প্রাইভেট ইউনিভার্সিটি আইন, সেটা যেই চিন্তায় তৈরি করা হয়েছিল, প্রাইভেট ইউনিভার্সিটি আসলে এগুলো থেকে অনেক আগাই গেছে ইন টার্মস অফ শিয়ার নাম্বার অফ স্টুডেন্টস। হ্যাঁ, নর্থ সাউথে 28,000 ছাত্র পড়ে। এখন 28,000 ছাত্র তো এটা ইটস নট আ স্মল নাম্বার, মানে সব ধরনের লোক আছে, সব ধরনের ছেলে মেয়েদেরকে আমরা কেটার করছি। এবং এরা কিন্তু বসুন্ধরা বা এই ধরনের আবাসিক এলাকার একটা বিশাল অংশ, যারা ওই এলাকার নানা রকম সাংস্কৃতিক কর্মকাণ্ডতে লিড করে, হাউ দ্য নেইবারহুড লুকস লাইক, এটাও ডিফাইন করে আসলে আমাদের ছাত্ররা, হ্যাঁ, মানে ছাত্রছাত্রীরা। তো প্রাইভেট ইউনিভার্সিটিকে ওই মানে ওই দৃষ্টিটাই ছিল না। কিন্তু 18-তে কিন্তু আমরা অনেকেই এটা বুঝতে পারছিলাম যে প্রাইভেট ইউনিভার্সিটিগুলো এত স্ট্র্যাটেজিক্যালি লোকেটেড ঢাকার নানা জায়গায়, হ্যাঁ, যে 18-তে যখন সড়ক আন্দোলন, শিশুদের আন্দোলনের সাথে যখন এই প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্ররা যোগ দিল, আপনি যদি ম্যাপের মধ্যে দেখেন ঢাকার যে কয়টা স্ট্র্যাটেজিক বড় রাস্তা, সেই রাস্তাগুলো কিন্তু আটকে গেল যখন ছেলেমেয়েরা বের হয়ে আসলো, রাইট? কুড়িল আটকালো, মিরপুর আটকালো, ধানমন্ডি আটকালো, রামপুরা আটকালো, ঢাকা ইজ স্টপ, কমপ্লিটলি কেম টু আ স্ট্যান্ড স্টিল। ওইটাই আসলে তখনই যারা বোঝার তারা বুঝে গেছিল যে ঢাকা ইউনিভার্সিটি কন্ট্রোল করার যেই বাসনা সরকারের, সেই বাসনা দ্বারা আসলে আর ছাত্রদের রাজনীতি বা ছাত্রদের যে জাস্টিসের আন্দোলন, সেগুলোকে আর দমন করা আসলে যাবে না, এই গল্প শেষ। কিন্তু তারপরেও আমরা দেখছি যে এই 2024-এর মুভমেন্টের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফোকাস ছিল, কারণ ওরা মনে করছিল যে কোটা আন্দোলন, এদের তো কোটা লাগে না, এদের কেন কোটা করতে হবে। কিন্তু আসলে এটা কোটার প্রশ্ন না। আমি দেখছি যে বারবার যখন প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্ররা আন্দোলনে নামতেছে, এটা আসলে ইটস বিগার দেন জাস্ট দ্য চাকরি বাকরি প্রশ্ন। হ্যাঁ, এরা আসলেও এক ধরনের একটা ইনসাফের পক্ষে দাঁড়াচ্ছে বারবার করে। ফলে এটা আসলে একটা খুব ইন্টারেস্টিং গ্রুপ অফ স্টুডেন্টস যারা এবং তারা ফিরেও আসতেছে। আমাদের ক্লাস শুরু হয়ে গেছে সেপ্টেম্বরের 1 তারিখ থেকে মোস্ট লাইকলি, রাইট? আমার ঠিক মনে নেই, বাট আমার মনে হয় 1 সেপ্টেম্বর থেকে নর্থ সাউথে ক্লাস শুরু হয়ে গেলো, যখন ঢাকা বিশ্ববিদ্যালয় কি সব পাবলিক বিশ্ববিদ্যালয় বন্ধ। হ্যাঁ, আমরা কিন্তু ক্লাসে ফিরে আসলাম, ছাত্ররা ক্লাসে ফিরে আসলো, এবং ইট ওয়াজ নট ইজি। তাদেরকে যত ধরেন যেই রকম ওদেরকে আনার জন্য যত প্রস্তুতি প্রয়োজন ছিল প্রাইভেট ইউনিভার্সিটিগুলো, সেগুলো ছিল না। কারণ ওই যে একই প্রশ্ন, ওদের তো ছাত্র ভর্তি করতে হবে, টাকা লাগবে, সিস্টেম হ্যাজ টু রান, রাইট? ফলে কিন্তু ওরা ফিরে আসলো ক্লাসে, এবং এই যে ক্রেডিট বাজি, এইটা সেটা, এই যে নানা রকমের, হ্যাঁ, কিছুটা অস্বস্তি ছিল যে ওদের কথা যথেষ্ট হয়তো আসছে না, মানুষজন বলছে না, এরকম কিছু কারো ছিল। বাট বেশিরভাগ সংখ্যা যারা বেশি আন্দোলন তো আসলে 1-2 জন লিড দিয়েছে, কিন্তু অনেক মানুষ তো আসলে পার্টিসিপেট করেছে। ওদের আসলে কোনো রকম এটা নিয়ে কোনো ক্রাইসিস ছিল না, কারণ তারা মনে করছে যে তারা জাস্টিসের জন্য আন্দোলন করছে, তারা জাস্টিসের জন্য রাস্তায় গেছে, এবং তারা জাস্টিসটা নিয়েই ফিরছে। আমরা যদি জুলাইয়ের সময় একটা ম্যাপ করি, আজকে দেখতেছিলাম বিবিসি একটা খুব চমৎকার প্রতিবেদন করছে, কিছুদিন আগে নেত্র একটা খুব ভালো কাজ করলো। তো সেইটার ক্ষেত্রে আমরা
ব্লাডশেডের পরিমাণের হিসাব যদি চিন্তা করি তাহলে আমরা দেখবো খুব বিশ্ববিদ্যালয়গুলো লাইন ধরে ধরে একটা ইয়ে আছে। ধরেন আপনি এই যে বসুন্ধরার আশেপাশে দেখবেন, রামপুরায় দেখবেন, উত্তরা তো একটা ভয়ঙ্কর পরিস্থিতিতে পরিণত হয়েছিল। আবার আমরা ওইদিকে ধানমন্ডির দিকে দেখবো, যাত্রাবাড়িতে যে মাদ্রাসাগুলো আছে সেখানেও। তো যেই 4-5টা স্ট্র্যাটেজিক পয়েন্ট খুব মারাত্মক ব্লাডশেডের ভিতর দিয়ে গেছে, শতাধিক মানুষ মারা গেছে, এই সবগুলোর সাথে বিশ্ববিদ্যালয়গুলার পাশাপাশি ছিল। এবং ওই বিশ্ববিদ্যালয়গুলার মানে স্পেসগুলাকে ছাত্ররা নিজেদেরকে এই রিহেবিলিটেশনের জন্য বা চিকিৎসার জায়গা হিসেবে ব্যবহার করা হয়েছে। তো এই স্ট্র্যাটেজিক প্ল্যানে এই এতগুলা এই বিশ্ববিদ্যালয়গুলো আবার পৃথক, প্রত্যেকের সাথে প্রত্যেকে আলাদা। তো এইটা কিভাবে আসলে এই সবাই এক হয়ে গেল কিভাবে? মানে আসলে যেটা যে বক্তের ভাই বলছিলেন, বাইনারি অনেক রকম ভাঙছে। একটা হচ্ছে পাবলিক প্রাইভেট বাইনারির একদম দিন শেষ, ওটা নাই। হ্যাঁ, কিন্তু প্রাইভেটও নানা ধরনের ক্ষমতা সম্পর্ক ছিল। হ্যাঁ, ধরো নর্থ সাউথ, আইইউবি, এরা দুইজনকে সারাক্ষণ পচাতে থাকে, মিম বানা থাকে একজন আরেকজনকে নিয়ে। এআইইউবি, ওকে আবার কেউ গুনে না বসুন্ধরার মধ্যে, এরকম একটা ব্যাপার আছে। কিন্তু আমরা দেখলাম যে জুলাই আগস্ট মাসে এসে এইটার একটা খুব দারুণ ঐক্য তৈরি হলো। হ্যাঁ, এবং এরা কে কাকে হেল্প করবে, কে কাকে, মানে আমাদের 5ই আগস্টের কথা বক্তব্য নিশ্চয়ই বলবেন। 5ই আগস্টে তো বসুন্ধরাতে বিশাল একটা গোলাগুলি হয়েছে সকালের দিকে। হ্যাঁ, এবং প্রচুর ছাত্রছাত্রী আহত হয়েছে। নর্থ সাউথের তখন নর্থ সাউথ ভরে গেছে ছাত্রছাত্রীতে, মানে আহত, গার্জেনরা দৌড়ায় আসতেছে। আমাদের মেডিকেল সেন্টার ইজ নট ইকুইপড টু ডিল উইথ, মানে একটা ইউনিভার্সিটি মেডিকেল সেন্টার তো আসলে গুলি খাইছে এরকম কাউকে ডিল করার জন্য প্রস্তুত না। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রস্তুত না। হ্যাঁ, কেউ প্রস্তুত না। কোনো ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারে কখনো ভাবে না যে হ্যাঁ মানে 50 জন গুলি খাইছে আমরা ওকে চিকিৎসা দিব। ফলে একদম যাতা অবস্থা। এবং 5 তারিখে কিন্তু খুব কড়া কারফিউ ছিল, তোমার যদি মনে থাকে। 4 তারিখে কিন্তু আমরা আন্দাজ করতেছিলাম, যখন 5 তারিখে ঢাকামুখী দিল, ঢাকা পদযাত্রা দিল ঢাকায়, তখনই আমরা আন্দাজ করতেছিলাম যে 5 তারিখ উইল বি ব্যাড। হ্যাঁ, কিন্তু তখন আমরা একটু ক্লান্ত সবাই, মানে আমাদের যে ছেলেমেয়েরা আন্দোলনকারী ছিল ওরাও একটু ক্লান্ত, কারণ এই প্রতিদিন যাচ্ছে, কুড়িলে সারাক্ষণ থাকে। তো 5 তারিখে যখন ওই অ্যাটাকটা হয়, তখন আসলে ওই যে একটা অভূতপূর্ব ঐক্য যে ছেলে মেয়েদের মধ্যে, এই যে বাইনারির যে একদম পুরা ধ্বংস করে ফেললো সবকিছু, ওইটা আসলে আমরা তখন বুঝতে পারছিলাম। ওই তো দিন শেষে তো ওই আমরা এটা তো আসলে সবাই বলতেছে যে আলটিমেটলি দ্য গোল বিকেম যে আমরা আসলে এই ধরনের রাষ্ট্র চাই না, কথা শেষ। হ্যাঁ, এই ধরনের রাষ্ট্র আমরা আসলে, এই ধরনের রাষ্ট্র আমাদের এই জেনজি চায় না। এবং ওরা ওই যে সবখানে যে লিখছিল তোমার ইতে দেয়ালে যে দেয়ালের লেখাগুলো, ওটা বারবার আমি বলি নানা জায়গায়, যে দেয়ালের লেখাগুলো পড়লেই বোঝা যায় যে এরা আসলে কি চাইছিল। কিন্তু আমরা ওই দেয়ালের লেখাগুলো পড়িও না, এবং অনেক ক্ষেত্রে যেটা হয়েছে দেয়ালের লেখা মুছে নতুন করে ছবি টবি এঁকে আবার ওইটাই করা হয়েছে। শর্মিলা যেটা একদম রাইটফুলি বললেন যে এখন আমরা আবার এই যে ধরেন 1 বছর পূর্তির পরে ওই দেয়ালগুলো মুছে আবার সরকারের তরফ থেকে নতুন করে আবার দেয়ালে লেখা হইতেছে। কিন্তু তো আবার এবং খুব রাইটফুলি যে দেয়ালের যে আকাঙ্ক্ষা বা দেয়ালের যেই কথাগুলো আমরা বলতে চাইতেছিলাম, মানে ছাত্ররা যেটা বলতে যাচ্ছিল আর কি, সেইটাতে যে বাংলাদেশটা ফুটে উঠছিল। আর অভ্যুত্থানের পরে আবার কি সেই বাংলাদেশটাতে মানে কতটুকু যাইতে পারতেছি সেটা তো একটা আলাপ আছেই। মূলত বলতে চাইছে যে প্রতীকায়নের অর্থে, আমি জানি যে আপনি এই বিষয় নিয়ে কথা বলছেন, আগেও বলছেন যে এই প্রতীকগুলো যে উঠে আসলো, এবং এই যে আমরা বারবার বলতেছিলাম না যে এরা তো রাজনীতি বোঝে না, এই ছেলেরা তারা কিভাবে রাজনীতি বুঝে ফেললো এত তাড়াতাড়ি? রাজনীতি বোঝে না, আমি আবারও বারবারই বলছি যে আমরা আসলে মনোযোগ দিইনি, এগুলি কোনোটাই অভিনব ঘটনা না। আপনি যদি 18 কোটা আন্দোলনে দেখেন, আই উইল নেভার ফরগেট দ্যাট প্লাকার্ড। কিচ্ছু হয়নি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে তখনও। নর্থ সাউথ আইবির স্টুডেন্টরা প্রগতি সরণি বন্ধ করে দিল, কেন? ঢাকা ইউনিভার্সিটিতে পুলিশ মারছে 18 কোটা আন্দোলনের সময়। ওখানে একটা প্লাকার্ড ছিল, সেটা হচ্ছে উই ব্লিড উইথ ইউ ঢাবিয়ান্স, নিচে লেখা এনএসইউ। তার মানে কি, এটা অন্য ধরনের একটা রাজনৈতিক বোঝাপড়া দাঁড়াচ্ছে, সেটা অনেক আগে থেকেই দাঁড়াচ্ছে। এগুলি রাতারাতি ঘটেনি। এটার জন্য একটা প্রজন্ম কেন 2-3টা প্রজন্ম প্রস্তুতি নিয়েছে, যদি দশক ধরে আমি প্রজন্ম ধরি, এটা প্রস্তুতি নিয়েছে। এবং প্রস্তুতি নিতে আগের সরকার অনেক হেল্প করেছে ইন এ সেন্স যে যেই কায়দায় এদের যাবতীয় মানে বিদ্রোহ ডিসেন্টকে নিউট্রালাইজ করবার যা তার মেশিনারিজ আছে, সেই মেশিনারিজগুলিকে চিনে ফেলেছে এরা ঠিক জানে। সড়কের ক্লাস 9-এ শিখেছে এরপরে পুলিশ কি করবে, এরপরে ছাত্রলীগ আসবে, এরপরে আসবে, যেটা হেলমেট আসবে, এগুলি জানে তারা। তো ফলে আমি কেন বলছি যে প্রাইভেট ইউনিভার্সিটি
সরকারের জন্য সারপ্রাইজ ছিল, যারা খেয়াল করছে তাদের জন্য না। সরকারের জন্য যে পুরো সারপ্রাইজ ছিল ব্যাপারটা এরকম না, কারণ সরকার মধ্যবর্তী সময়ে 18-র পরে অনেক চেষ্টা করেছে এখানে ছাত্রলীগ তৈরি করতে, এখানে আশপাশে যুবলীগকে শক্তিশালী করতে, যেটা আমরা দেখেছি, মানে প্রচুর রক্তপাত ঘটিয়েছে এই সংগঠনগুলি তখন। কিন্তু সরকারের যে প্রস্তুতিটা ছিল না, আপনি ভালো বলেছেন যে আমরা যে ম্যাপটা দেখি বিদ্রোহের জুলাইয়ের, এবং এটার সাথে কিন্তু আবার মেন্টাল ম্যাপিং এর একটা ব্যাপার আছে, যে জিওগ্রাফি ঠিক ওই, মানে যদি আমি বলি যে জিওগ্রাফি অফ ডিসেন্ট, বিদ্রোহের যে জিওগ্রাফিটা আমরা ঢাকা শহরে আরবান জিওগ্রাফি যেটা দেখেছি, এখানে কিন্তু আমাদের সরকারের সমস্যাটাও বুঝতে পারলে ব্যাপারটা স্পষ্ট হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানে ডিসেন্ট বা এরকম মানে প্রোটেস্ট নিউট্রালাইজ করবার জন্য সরকার খুব পরিকল্পিত, সিদ্ধহস্ত, তাদের স্কিল আছে। প্রাইভেট ইউনিভার্সিটির জিওগ্রাফি যেটা, সেটা হচ্ছে আপনি যেটা বললেন যে উত্তরা, এদিকে হচ্ছে প্রগতি সরণির এই মাথায় 3টা প্রধান বিশ্ববিদ্যালয়, প্রগতি সরণির রামপুরা এন্ডে আরও 3টা প্রধান বিশ্ববিদ্যালয়, ওদিক এই যে জিওগ্রাফিটা বোধহয় জুলাইয়ের 24-25-এর দিকে যখন বসুন্ধরায় ব্লক রেড চলছে, তখন আমি দেখলাম যে একটা পুলিশের একটা বড় দল রেড দিয়ে বেড়াচ্ছে কোথায় কোথায় ছাত্ররা থাকে। আমি শপিং সেরে ফিরছি, দেখি যে পিছনের দিকে 5-6 জন পুলিশ রীতিমতো ঘুমাতে ঘুমাতে হাঁটছে। তখন আমি আসলে ঠিক দ্যাট ওয়াজ দি মোমেন্ট আমি বুঝতে পারলাম যে আসলে সমস্যাটা কোথায় হচ্ছে। সরকার এক্সস্টেড হয়ে গেছে, তার যে ভায়োলেন্স এবং তার যে করবার যে ক্যাপাসিটি, এই পুলিশি ভায়োলেন্স এবং করবার এক্সস্ট হয়ে গেছে, কারণ এত ডিসপার্সড লোকেশনে এতগুলি প্রাইভেট ইউনিভার্সিটি, তাদের আবার হল নাই যেখানে পাওয়া যাবে সবাইকে একসাথে পাওয়া যাবে। তো যেটা হয়েছে, পুলিশের যে ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটিটা এক্সস্ট হয়ে গেছিল, যে কারণে পুলিশ আরো শর্টকাট রাস্তা নিয়েছে, যে তার যেহেতু ওই যেটা বলে যে দাঙ্গা নিউট্রালাইজ করবার এক জিনিস, আর গুলি করে কখন, এটা গুলির একটা অন্যতম কারণ আমার ধারণা ছিল হচ্ছে যেহেতু তার ক্যাপাসিটি কম হয়ে গেছে, তার 200 পুলিশ কি 500 পুলিশ সে আনতে পারছে না, সে 20 জন পুলিশ কি 30 জন পাঠিয়ে বলছে গুলি করো, যাতে এটা যদি কাজে লাগে। এবং দ্যাটস এক্স্যাক্টলি হ্যাপেন্ড, এবং ওটাই ছিল গেম চেঞ্জার প্রাইভেট ইউনিভার্সিটিকে। সেটা হচ্ছে যে সরকারের যেই এই আন্দোলন দমনের জন্য তার যেই পুলিশি এবং তার বাইরে যে তার রাজনৈতিক শক্তি, সেই শক্তিটাকে এক্সস্ট করে ফেলা সম্ভব হয়েছিল প্রাইভেট বিশ্ববিদ্যালয় এবং মাদ্রাসা, এইসব জায়গায় যে এগুলি উত্থানগুলি ঘটেছিল ছাত্রদের, এটা এবং এটার পরেই আসলে সরকার আর পারেনি। আর একটা ইন্টারেস্টিং ফ্যাক্টর হচ্ছে যে বেশিরভাগ প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা থাকে কিন্তু রেসিডেন্সিয়াল এরিয়ার মধ্যে, হ্যাঁ, যেগুলো হচ্ছে গেটেড কমিউনিটি। মানে বসুন্ধরা এই ঢাকার তো একটা মোটামুটি দামি গেটেড কমিউনিটি। ওই গেটেড কমিউনিটিতে আসলে পুলিশ কি করতে পারে? ভয়ই দেখাতে পারে, ব্লক রেডি দিতে পারে, ঢাকা ইউনিভার্সিটিতে ঢুকে তো গুলি চালাতে পারে, লাঠিপিটা করতে পারে। এখন বসুন্ধরা যদি লাঠিপিটা করা শুরু করে, তাহলে দেখা যাবে পুলিশের আত্মীয় স্বজনও লাঠির তলায় পড়ে যাচ্ছে, তাই না? ওই রিস্কটা তারা নিচ্ছিল না, যেটা তারা যাত্রাবাড়িতে করছে। যাত্রাবাড়িতে নির্দয় একদম যাত্রাবাড়িতে, কিন্তু এই যে আফতাবনগর, রামপুরা, বনশ্রী, বসুন্ধরা, এগুলোতে আসলে তারা দে ডিড নট হ্যাভ দ্য স্ট্র্যাটেজি। এইটাই প্রাইভেট রেসিডেন্সিয়াল অনক্লেভগুলোর এটা একটা কি বলবো, প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্ররা এটা সুবিধা পাইছে ওই সময়। কিন্তু ওই প্রাইভেট রেসিডেন্সিয়াল অনক্লেভগুলোকেও তারা বদলাই ফেলছে সামহাউ। দে হ্যাভ রিয়েলি চেঞ্জ দ্য ক্যারেক্টার অফ দিস। মানে আজকে থেকে 25 বছর আগে হয়তো বা বসুন্ধরা বা এই ধরনের যে রেসিডেন্সিয়াল অনক্লেভগুলো ছিল, তারা হয়তো বা ভাবতো যে প্রাইভেট ইউনিভার্সিটি থাকলে আমাদের খদ্দের বাড়বে, আমাদের বেশি জমি বিক্রি হবে, এই হবে সে হবে। আমার মনে হয় না যে ওরা আর এই জিনিস চাইবে। হ্যাঁ, এই জিনিসটা আর চাইবে না, কারণ দিস ইজ ইটস ডিফিকাল্ট টু কন্টেইন এই ধরনের বিশাল সংখ্যক মানুষদেরকে, এবং যারা ওই অর্থে রাজনীতি সাথে বা দেশের রাজনীতির সাথে, জাতীয় রাজনীতির সাথে যারা মানে করতেছে, মানে জড়িত, এবং যারা ওটাকে দে আর চেঞ্জিং দ্য ফেস অফ পলিটিক্স। আমার মনে হয় না যে ওরা এই ধরনের মানে ওই ধরনের ক্যারেক্টার আর থাকবে না রেসিডেন্সিয়াল এরিয়া। আমি আরিফের দেয়ালের প্রশ্নটা মানে করতে পারিনি। দেয়ালের প্রশ্নটা নিয়ে এখন যেটা হচ্ছে কি, বাংলাদেশে মানে 5 আগস্ট 2024 পরবর্তী সময়ে এখন তো আমরা 5 আগস্ট 24 পর্যন্ত আমরা যেটা শুনেছি, যেটা দেখেছি, এটা হচ্ছে মানুষের একেবারে র ইমোশনস। এটাতে কোনো রাজনৈতিক মানে ওই অর্থে পরিকল্পনা
রাজনৈতিক কৌশল এগুলি না, এগুলি ছিল না। 5ই আগস্ট পর্যন্ত আসলে দেয়ালে যা লেখা হয়েছে, যেটা দেয়ালে আছড়ে পড়েছে রং হয়ে, সেটা হচ্ছে পিওর অ্যাঙ্গার, রাগ, পিওর অ্যাঙ্গার। এবং এটা আমাদের মধ্যবিত্ত রুচিশীলতাকে অনেক সময় ডিস্টার্ব করে, করে, কিন্তু কিচ্ছু করার নাই। এটা 15 বছরের পুঞ্জীভূত রাগ। এই রাগগুলি আছড়ে পড়েছে এবং যেহেতু ভাষা বদলাচ্ছে, বদলানোরই কথা, আমরা যে ধরনের মানে সময়ে বাস করি, যে জীবনযাপন আমাদের, সেটা অনেকের কাছে এটা কিন্তু সড়ক আন্দোলনের সময় আপনার যদি মনে থাকে একই অভিযোগ উঠেছিল স্টুডেন্টদের এগেনস্টে, যে সবই বুঝলাম কিন্তু এদের মুখের ভাষা ভালো না। এখন একটা প্রজন্ম মানে ওদের কথা আমাদের কানে ঢুকছে না, তারা আর কিভাবে বলবে, আর কিভাবে বলবে, কারণ কানে তো নিচ্ছেন না আপনি, ওরা কি বলতে চায় আপনি শুনছেন না। তো গালি দেওয়া হয়েছে এবং এটা নিয়ে দেখা যাচ্ছে যে পত্র পত্রিকা, ওই টকশোগুলিতে আলাপ হয়েছে যে এদের মুখের ভাষা ভালো না। এবারও আরো র অ্যাঙ্গার আমরা দেয়ালে দেখেছি। এবং অ্যাঙ্গার তো আসলে মানুষ রাগের পরে কি হয়, রাগার জন্য তো একটা মানে ক্লেশ আসে, মানে একটা আসে। তো আমি যেদিন 6-7 আগস্টের দিকে স্টুডেন্টরা যখন দেয়াল, শর্মী বোধহয় আমাদের বললেন যে স্টুডেন্টরা দেয়ালে এই করছে, আমরা অনেক সহকর্মী বেরোলাম। তা আমি শিক্ষার্থীদের একটা কথাই বললাম যে কোনো লেখা দেখে যদি আপনাদের মনে হয় যে নিজেদের লজ্জা লাগে, সেটা মোছেন, সব মোছার দরকার নাই। আমি তাই বলেছি, যেটা রাগের মাথায় আমি বলেছি, এবং বলে আমি আসলে ঘন্টাখানেক থেকে চলে এসেছি। এসে পরদিন গিয়ে আমি দেখি কি যে আসলে অভূতপূর্ব, এটা মুছে ফেলাকে নিয়ে আজকে নানা কিছু পলিটিক্যাল কোয়ার্টার আছে, যেটা মনে হচ্ছে যে একটা ষড়যন্ত্রের অংশ, ইসের অংশ। অবশ্যই কিছু কিছু জায়গায় কিছু স্পন্সর্ড লেখালেখি হয়েছে, বিভিন্ন পলিটিক্যাল কোয়ার্টারে ইনফিউজড হওয়া, কিন্তু আসলেই আমাদের শিক্ষার্থীরা যেটা করেছে সেটা হচ্ছে এত বড় একটা অভ্যুত্থান ঘটিয়ে ফেলবার পরে তারপরে যে কিছু মুছেছে তারা কিছু, এবং আসলেই যেটা লিখেছে সেই লেখাগুলি, শর্মী যেটা বলছিলেন যে আমরা মনোযোগ দিয়ে দেখি নাই, সেই লেখাগুলি সাংঘাতিক মনোযোগের দাবিদার। ওইটাই জুলাইয়ের ইশতেহার, ওটাই জুলাইয়ের ইশতেহার, মানে দেয়ালে যে ওরা রং করলো পরে, মানে আসলে ওই সময়ের যে মানে মানে ফোর্স, ওই ফোর্সটাকে ছেলেমেয়েরা কিভাবে পরে, আচ্ছা 5ই আগস্টের পরে ওইটাকে ওরা কিভাবে ডিল করলো, বিশাল একটা ডিল ওরা করেছে হচ্ছে দেয়ালে লিখে। এবং ওইখানে ওরা জুলাই আসলে কেমন হওয়া উচিত, যেমন নর্থ সাউথের সামনে একটা আছে, রাখতে হবে যে এই শিক্ষার্থীরা প্রচন্ড ট্রমার মধ্যে দিয়ে গেছে। ভয়াবহ। আমরা 5 আগস্ট যখন হেঁটে আসছি শিক্ষার্থীদের সাথে এসে থেকে, যে কোনো আওয়াজ শুনলে মনে হচ্ছে যে এখনো সাউন্ড গ্রেনেডের শব্দ শুনছি, কারণ এই ধরনের ভায়োলেন্সের সাথে তো আসলে কারো ওই এক্সপোজারটা নাই, এবং পরিচয় হওয়াটা কাঙ্ক্ষিত না। আমরা চাই না যে এটা পরিচিত হোক আমাদের শিক্ষার্থীরা, কিন্তু ওটার মধ্যে দিয়ে গিয়েছে এবং সেই অসীম সাহস নিয়ে তারা এটা পার করে এসছে। করবার পরে তারা ওখান থেকে আসলে স্বপ্ন নির্মাণ শুরু। যে কারণে আমি বলি যে জুলাইয়ের চেতনা বলে ইদানিং খুব কথাবার্তা হয়, এগুলি আমার ভালো লাগে না, কারণ জুলাই আমি মনে করি কোনো চেতনার বিষয়। 15 বছর ধরে চলছিল, আমরা যেটুকু করেছি, বাকিটা হচ্ছে সহ্য করেছে সবাই। এবং এটা তো আমি বলবো যে এইভাবেই এত কমন সেন্সিক্যাল যে 14 তারিখে শিক্ষার্থী যারা নেমেছিল তাদের দাবি ছিল গালি দিল কেন, পরের দিন কি মারলো কেন, 16 জুলাই আবু সাইদ, ওয়াসিম এইগুলি মেরে ফেললো কেন, তারপরে হচ্ছে এইভাবেই তো এগিয়েছে। এটা খুব সিম্পল এবং উই শুড কিপ ইট সিম্পল। এবং আসলে 25-26-এর পরে আর তখন ফেরার রাস্তা নাই। এটা কে ঘোষণা দিল আজকে, এগুলি নিয়ে নানা হচ্ছে, যেটা হচ্ছে আমার কাছে খুবই মানে সোজা কথা অশ্লীল লাগে আসলে। এই যে কে ঘোষণা এবং ক্রেডিটের যে কে আসলে জুলাই ঘটিয়েছে যারা, তাদেরকে আমরা চিনি না বেশিরভাগকেই, মানে দু একজন অল্প কিছু লোকজন ছাড়া আমরা আসলে চিনি না। কারণ হচ্ছে যে যদি কোনো রাজনৈতিক দল, কোনো রাজনৈতিক গোষ্ঠী এটা ঘটিয়ে থাকে, এটা তো ওরা আরো আগে পারলে ঘটাতো, সেটা তো ঘটে নাই। এটা একটা প্রজন্ম সহ্য করতে 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 এটা যেটা ঘটেছে, এটা ওই নামহীন খ্যাতিহীন অসংখ্য শিক্ষার্থী বাংলাদেশের প্রজন্ম, এবং তাদের সাথে দাঁড়িয়েছে আমাদের সমস্ত সমাজের সমস্ত অংশ দাঁড়ানোর পরে এটা ঘটেছে, সম্ভব হয়েছে। এই অভ্যুত্থানে সবচেয়ে বেশি শহীদ যে ছাত্ররাই এবং এই প্রজন্মটাই। এই সম্প্রতি নেত্র একটা খুব ভালো ক্লাস্টার করছে, বেশ
বেশ অনেক সংখ্যক শহীদের সাথে কথা বলে, 62 হ্যাঁ আপনি ধরেন পলিটিক্যাল, আপনি যে কথাটা বলতেছিলেন যে কয়জন জামায়াত ইসলামের, কয়জন বিএনপির, মানে বিভিন্ন দলগুলোতে কয়জন, সাধারণ মানুষ কয়জন, কে দেখতে গিয়ে মারা গেছিল, কে সরাসরি আন্দোলনের সাথে যুক্ত ছিল, এই সব কিছুর বিচারেই আমরা দেখলাম যে কি ছাত্রই সর্বোচ্চ এই শহীদদের ভিতরে। আমার প্রশ্নটা হচ্ছে যে এই যে ধরেন, এবং আপনি যেটা একটু করে টাচ করলেন যে পুলিশ ক্লান্ত হয়ে যাচ্ছে, কিন্তু একটা রাষ্ট্রযন্ত্রের কাণ্ডজ্ঞান কিভাবে এই পর্যায়ে পৌঁছায় যে কি সে আসলে তার নিজের দেশের ছাত্রদেরকে, নিজের সন্তানদেরকে অল এন্ড অল এইভাবেই সে নিধন করেই যাইতে হইতো তাকে, এটা কেন হইলো? স্বৈরাচারের রাস্তাটা অলওয়েজ ওয়ান ওয়ে, এটা ওয়ান ওয়ে জার্নি, দেয়ার ইজ নো রিটার্ন। সে চাইলে বাচ্চাটা কেন, তাকে আরো দরকার হলে মানে একেবারে আরো শিশু খুন করতে হবে, কারণ ক্ষমতার রাস্তাটা, একটা ক্ষমতা যখন স্বৈরাচারী হয়ে ওঠে থাকে তার আর ফেরার পথ থাকে না। আচ্ছা, তার আর সে যে পিছিয়ে এসে একটু গণতান্ত্রিক হবে এই রাস্তাটা থাকে না, প্রতিদিন তাকে আরো বেশি ভায়োলেন্স করতে হয়। এটা দুনিয়ার ইতিহাসের সব জায়গায়, যে একটা ক্ষমতাতন্ত্র যখন সে স্বৈরাচারী হয়ে উঠতে চায়, এটা তো প্রথমত সুইসাইডাল, দ্বিতীয় যেটা সেটা হচ্ছে যে এটা এখান থেকে কোনো রিভার্স আর নাই আসলে। ফলে তার আর শেষ পর্যন্ত সে খুনাখুনি কেন, দরকার হলে এটা মানে এটা ছাড়া তার উপায়ন্তর নাই। ফলে আমরা, আপনাদের মনে থাকবার কথা, এবং সেও তো আসলে আতঙ্কে থাকে, আপনাদের মনে থাকবার কথা যে সর্বশেষ নির্বাচনের আগ দিয়ে একটা আলাপ তুলতো আওয়ামী লীগ এবং এই যে যদি ক্ষমতা থেকে সরিয়ে এত লোক মেরে ফেলবে, এত ক্ষতি করবে, এই ধরনের একটা আলাপ ছিল না, যে এই ভয়টাও সে নিজের নেতাকর্মীদেরকেও দেখায়, এবং ওই পর্যায়ে গিয়ে তাকে করতেও হয়। আপনি কম্পেয়ার করেন যে 18 সড়ক আন্দোলনের সময়, তখন তো সবাই জানে এরা সবাই স্কুলের বাচ্চা, তারপরেও কি করেছে। এবং আমি একটা আলোচনায় বলছিলাম যে আমরা খেয়াল করছি না যে মানুষ মারার অভ্যাস এটা সে তৈরি করেছে। একটা সিস্টেম তো চাইলেই রাতারাতি এভাবে মানুষকে গুলি করাতে পারে না, তাকে দীর্ঘ প্রস্তুতি লাগে, তাকে ওই খনিগুলিকে তৈরি করতে হয় সিস্টেমেটিকলি, এবং সেটা করা হয়েছে। আপনি 14 নির্বাচনের আগে দিনে 2-3 ডজন লোক মেরে ফেলা, হেফাজতের সমাবেশে সংখ্যা নিয়ে তর্ক থাকতে পারে, কিন্তু কয়েক ডজন তো মারা গেছে। আচ্ছা, তারপরে আপনার এই 14 যেই, এবং এগুলি বেশিরভাগই যেহেতু ঢাকার বাইরে ঘটেছিল, আমি তো পরিষ্কার মনে করতে পারি যে সিরাজগঞ্জ এবং চাঁপাইনবাবগঞ্জ মিলিয়ে একদিনে অন্তত 30 জনের বেশি গুলি করে মারা হয়েছিল, তাই না? তার মানে তো কি, একটা সরকার তো আর ওভারনাইট খুনি হয়ে ওঠেনি সে, এবং আমরাই এটা খেয়াল করতে পারিনি, বা আমরা নিরুপায় ছিলাম যে এটা সেই সাহস নিয়ে আমরা দাঁড়াতে পারিনি। কিন্তু সেটা তো ঘটেছে, যে ফলে এই যে তার যেই বাহিনীর মধ্যে এই যে খুনি হয়ে ওঠা, তো এটা একটা খুনি 15 বছরের প্রস্তুতি নেওয়া, হাত পাকানো খুনি খুন করছে, এটা নিয়ে অন্তত আমার রাগ হয়, কিন্তু আমি আশ্চর্য। এত বড় পরিসরে মানুষের উপর এই ধরনের লিথাল ওয়েপন ব্যবহার করা, আবার সেইটা বলে দেওয়া, যে আমরা দেখতেছি যে কি পিএম এর অডিও রেকর্ডে বলতেছে যে কি ব্যবহার করো, স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতেছে যে কি একটা মারলে একটা যায়, বাকিটি যায় না। মানে কোন, মানে 100 বছরের ইতিহাসে মনে হয় না এত রঙিন প্রমাণ আমরা আর কোনো ফ্যাসিস্টের ক্ষেত্রে এভাবে দেখাতে পারবো কিনা। আপনার কাছে কি মনে হয় যে এটা কখন মানে এরকম খুনি হয়ে ওঠে একটা যন্ত্র? ওই যে বাইনারিটা, মানে বাইনারির বাইরে তো এই প্রোগ্রামের নাম, তাই না? তো বাইনারিটা আসলে ওরা একটা সময় বিশ্বাস করতে শুরু করে যে আমি আমাকে যে অপোজ করবে সে আসলে সে বদযোগ্য, তারা মেরে ফেলাই যায়। হ্যাঁ, এই বাইনারিটা ওরা তৈরি করছে বহু বছর ধরে, বিশেষ করে 14 নির্বাচনের পরে তো খুব অ্যাগ্রেসিভ ভাবে ন্যারেটিভগুলো তৈরি হয়েছে না। বিএনপি জামাতের যে নেক্সাস করা হলো, এটা কিন্তু পোস্ট 14। হ্যাঁ, এবং সন্ত্রাসী দল ওরা যেগুলো বারবার বলছিল, হ্যাঁ, অন্য অপোজিশন পার্টি যাদেরকে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে দেয় নাই। হ্যাঁ, এইরকম এইটা যখন বলতে বলতে একটা পর্যায়ে যখন এটা টপ থেকে বারবার বলা হয়, তখন এটা সবাই বিশ্বাস করতে শুরু করে, যারা ওই রেজিমের সুবিধাপ্রাপ্ত, যারা ওই রেজিমের থেকে পোস্টেড হয়, পুলিশ হোয়াট এভার যারা আমলা, যেখানে যারা যায়, ওরা ওই বাইনারিটাকে বিশ্বাস করতে শুরু করে। When a madman thinks he is a king, it's not a problem, but when a king thinks he is a king, এইটা আমার কাছে মনে হচ্ছে যে হাসিনা এক পর্যায়ে নিজেকে রাজা ভাবা শুরু করছে, এইটা একটা সমস্যা ছিল।
পাগল যখন নিজেকে রাজা মনে করে সেটা যত সমস্যা, রাজা নিজেকে রাজা মনে করলে আরো বড় সমস্যা। ফলে রাজা আসলে আলটিমেটলি ওই কর্নারে আটকায় যায়, ওই বাইনারির ভিতরে, এবং সে তার সমস্ত বাহিনী, তাদের তাদের যে সাপোর্টার বেস আছে সবাইকে আসলে ওই জায়গাটা আটকায় ফেলে, এবং সেটাই আসলে আলটিমেটলি এই ধরনের খুনি হইতে মানে হেল্প করে। শুধু বাইনারির মধ্যে না, বন্দুকের মধ্যে আটকে যায়, বন্দুকের বেড়া। মানে আপনি খেয়াল করেন গণভবন, মানে ক্ষমতাসীনরা কি হয়, তার চারপাশে সবসময় বন্দুক বাড়তে থাকে। এটার কিন্তু মনস্তত্ত্বে একটা পরিবর্তন আসে, মানে বন্দুক এবং রাজনৈতিক ক্ষমতার যে সম্পর্ক, এটা খুব গুরুত্বপূর্ণ সম্পর্ক। এটা শাসকের মনস্তত্ত্ব। আমি কালকের একটা আলাপে বলেছিলাম, যে কয়েকদিন আগের একটা আলাপে, যে আসলে শাসকের মাদক হচ্ছে বন্দুক, বন্দুক হচ্ছে শাসকের মাদক। এটা তাকে ক্ষমতার প্রতি যে একেবারে মাদকাসক্তির মতো আসক্তি। ফলে দেখবেন যে বন্দুক ব্যবহার এবং বন্দুকের বেড়ার আড়ালে থাকতে থাকতে তাদের বন্দুকের উপরে একটা সাংঘাতিক বিশ্বাস জন্মায়, ডিপেন্ডেন্সও তৈরি হয়, এবং এটাই তার শেষ ভরসা। তো ফলে সেটা সে ব্যবহার করবে তার শেষের আগে। অভ্যুত্থান হইল, অভ্যুত্থানের পরে আমরা একটা অন্তর্বর্তীকালীন সরকার পাইলাম, এবং সেই সরকার বেশ কিছু সমালোচনা, কিছু প্রশংসা নিয়ে কাজ করে যাইতেছে। এই সরকার বেশ কয়েকটা কমিশন করলো, সেই কমিশনগুলা কিছু প্রতিবেদন হাজির করলো আমাদের সামনে। সেই প্রতিবেদনগুলো নিয়েও বেশ কিছু এমন খুব ডিপ প্রতিবেদন আমরা পাইলাম যে আমরা তো জানতাম না। গুম কমিশন যেভাবে আমাদের সামনে যেভাবে তথ্যগুলো হাজির করলো, আবার কিছু কমিশনের প্রতিবেদন নিয়ে আবার আমরা দেখলাম এমন মারামারি শুরু হয়ে গেল সমাজে। যেমন একটা হচ্ছে নারী সংস্কার কমিশন, মানে নারী অধিকার প্রশ্নে এই একটা দুইটা ধারা নিয়ে এমন একটা মারামারি শুরু হয়ে গেল। সেইখানে বিভিন্ন দলগুলো আবার এটাতে অংশগ্রহণ বা না করা, এই একটা ঝামেলার মধ্যে আমরা বললাম। এইটার মধ্যে আবার আমরা শিক্ষা নিয়ে একটা কমিশনের কাজ শুরু হইলো, আবার সেইটাতে আবার একটা পক্ষ থেকে একটা চাপ আসলো, তারপরে আমরা এর কোনো আর আপডেট পাই না। সবকিছু মিলায়া আপনার এই যে, এবং সামনে একটা নির্বাচনের আলাপও হইতেছে, যে এই সংস্কারের গতিমুখটারে কোন দিকে দেখতেছেন আসলে? আচ্ছা, আপনি বলেন। ওই যে আমার চেতনা নিয়ে যেমন সমস্যা, তেমনি সংস্কার নিয়েও সমস্যা। কারণ কি, জুলাইয়ের আকাঙ্ক্ষা, আমি চেতনা শব্দটা বাদই দিচ্ছি, মানে পছন্দই হয় না। I can take it anymore. ফলে রাজনীতি আরেকটা যেটা করে কি, আমাদের ভাষার ক্ষতি করে। কিছু কিছু শব্দকে আমাদের একটা সময় ফেলেই দিতে হয়, কারণ এগুলিকে আসলে একেবারেই প্যালেটেবল করা যায় না। এটা এই ক্ষতিটা হয়, এবং ভাষা মানে আমাদের কল্পনা শক্তির ক্ষমতাটাই করে দেয়। এমনিতে তো চেতনা খারাপ শব্দ না, ফলে তখন নতুন শব্দ খুঁজতে হয়। সংস্কারও আসলে, জুলাই কি ছিল? জুলাই ছিল আওয়ামী স্বৈরতন্ত্রের, ওরা বলতো বিকল্প নাই। জুলাইয়ে আমাদের মানে সম্মিলিতভাবে বলেছে বিকল্প পরে দেখা যাবে, তোমরা আগে সরো। এটাই তো কারণ, আমাদেরকে 15 বছরের নির্লিপ্ততাটাও, নীরবতাটাও বুঝতে হবে। আওয়ামী লীগ বিকল্প রাখে নাই, এবং বাংলাদেশের জনগণ 90 সাল থেকে 4টা গ্রহণযোগ্য নির্বাচনে প্রতিবারই সরকার বদলে দেখেছে, আসলে খুব বেশি কিছু বদলায় না, তাই না? এবং এটা তো আমাদের ইসে আছে যে বদলে লাভ হয় না। তারপরে একটা নির্লিপ্ততা কাজ করেছে, যে নির্বাচনের নামে আমাদের সাথে রীতিমতো মকারি করা হচ্ছে, কিন্তু মানুষ কি করবে, মানে ধরনের একটাই ছিল। এই নির্লিপ্ততাটা আমি গুরুত্বপূর্ণ মনে করি, কারণ শুধুমাত্র অভ্যুত্থানকে দেখলে হবে না। অভ্যুত্থানের আগের এই যে একেবারে একটা দেখে যাওয়ার মতো একটা বিষয় যে ঘটলো, এটা কেন ঘটলো? তো যখন বলা হলো যে ঠিক আছে, আমরা এত রক্তপাত, এত ইসের মধ্য দিয়ে এই স্বৈরতন্ত্রটা উৎখাত হলো, এ কারণে আমি বলি জুলাই ইজ কমন সেন্সিক্যাল। এর পরের প্রশ্নটা কি? পরের প্রশ্নটা হচ্ছে যে এই ধরনের ক্ষমতাতন্ত্র, এই ধরনের শাসক যেন আর তৈরি না হয় আমাদেরকে, যেন এইটা হচ্ছে আমাদের সোজা কথা। যে আরেকটা, কারণ সিস্টেমের মধ্যে সেই কন্ডিশনটা রয়ে গেছে, এবং সেটা যেন আরেকটা যেন একই, যাকেই পাঠানো হোক সে যেন, এইটাই তো ছিল হচ্ছে সংস্কার, বা যেই নামেই যেই হোক, মানুষের চাওয়া ছিল যে আরেকটা আওয়ামী লীগ অন্য নামে আমরা চাই না, আরেকটা ওই একই ধরনের ইস্যুর মধ্যে আমরা থাকতে চাই না। এখন এটার জন্য আমার মাঝে মধ্যে মনে হয় যে বোধহয় এখানে রাজনৈতিক দলগুলির জন্য খুব ভালো পরিবেশ ছিল না। এটা আমাদের বিদ্যমান রাজনৈতিক দলগুলির জন্য জনগণের যে মনোভঙ্গি,
এই মনোভঙ্গিটা তাদের জন্য স্বস্তিকর না, কারণ বাংলাদেশে রাজনৈতিক দল হয়ে উঠতে হলে খুব জনগণের পক্ষে থাকা কঠিন কাজ, মানে অন্তত ক্ষমতায় গিয়ে জনপ্রিয়তা ধরে রাখা কঠিন কাজ। ফলে এখানে অদ্ভুত অদ্ভুত সব এই যে ঘোষক ধরনের ব্যাপার কখন তৈরি হয়, যখন আমি ধরে নিই যে মানুষ হচ্ছে আসলে নিষ্ক্রিয় সত্তা, এদেরকে কে জাগিয়েছে, এখন একটা জাগরণ ঘটেছে, একটা কে জাগিয়েছে, এটা নিয়ে আলাপটা চলছে। এটা কিন্তু ঐতিহাসিকভাবে বহু আগেই মানে জাতীয়তাবাদী ইতিহাস বা ইতিহাস চর্চা খুব চিহ্নিত একটা সমস্যা, খুব চিহ্নিত একটা সমস্যা, যে একাডেমিয়াতে অন্তত এটা এস্টাবলিশ যে এটা হচ্ছে প্রবলেম্যাটিক হিস্ট্রি রাইটিং, প্রবলেম্যাটিক হিস্ট্রি রাইটিং। তো এখন সংস্কার কমিশনগুলি হচ্ছে, কিন্তু আসলে তো এই ইন্টারিম সরকার বলে যেটা আমরা হয়েছি, এটা তো কোনো বিপ্লবী সরকার না। জুলাই গণ অভ্যুত্থানের কোনো বিপ্লবী দল করে নাই এটা, এটা মানুষের একটা উত্থান, বাংলাদেশের সাধারণ মানুষের একটা উত্থান ঘটেছে। ফলে এখানে ওই যে বললাম যে প্রথমত আমরা চেয়েছি পরে যা হবে দেখা যাবে, আওয়ামী লীগ যাক, তোমরা সরো, এনাফ। এখন যখন কি হবে সেটার জন্য প্রথম চাওয়াটা হচ্ছে কি যেন আরেকটা আওয়ামী লীগের জন্ম না হয়, এই ব্যবস্থাটা যেন বলে, সেটার জন্য রাজনৈতিক সংস্কারটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমার মনে হয় যে অন্তর্বর্তী সরকারের রাজনৈতিক সংস্কার করবার সক্ষমতা এবং তার যে সেটাতে খুব সাহসী বা তেমন কিছু করার নাই তার, যে কারণে অনেকেই বলছে যে শিক্ষা কমিশন হলো না, স্বাস্থ্য কমিশন হলো না, এটা হলো না, ওটা হলো না, এগুলি অন্তর্বর্তী সরকারের করবার কথা না, এটা একটা নির্বাচিত সরকারের করবার কথা। এই সংস্কারের এইগুলি প্রথমত দরকার যেটা, সেটা হচ্ছে রাজনৈতিক সংস্কারগুলি, যাতে আরেকটা এরকম দানব রাজনৈতিক শক্তি আমাদের কাঁধে চেপে বসতে না পারে। তার জন্য সংবিধান, আমাদের সংসদ কি নির্বাচন, এই জায়গাগুলিতে ন্যূনতম যেটা সেটা হচ্ছে যে আমাদের যদি সরকার পছন্দ না হয় তাহলে যেন আমরা সেটা বদলে ফেলতে পারি, আমরা যেন সেটা বদলে ফেলতে পারি। এটা ওই যে যেই 4টা নির্বাচনে বাংলাদেশের জনগণ ভোট দিতে পারলেই সরকার বদলে ফেলে, এটাও রাজনীতিবিদদের সমস্যা, যে কারণে প্রায় কম বেশি সব দলই আসলে নির্বাচনী প্রক্রিয়াটাকে নিজেদের পক্ষে করবার চেষ্টা করেছে বাংলাদেশে, এবং সেই চেষ্টা চলবে। ফলে এই সরকারের কাছে চাওয়া ছিল যে রাজনৈতিক সংস্কারটা এমন জায়গায় যাবে যেখানে আমরা আমাদের মানে নির্বাচনী এবং রাজনৈতিক ব্যবস্থার সংস্কারটা সম্ভব হয়ে ওঠে, তারপরে বাকিটুকু। কিন্তু সেখানে এই সরকার যেটা করেছে যে রাজনৈতিক সংস্কারের জায়গায় যেহেতু তার খুব বেশি মানে রাজনৈতিক দলগুলির প্রতি মুখাপেক্ষিতা, এটা কাজ করছে। এটা আমি দুর্বল সরকার পছন্দ করি, আমি বেসিক্যালি দুর্বল সরকারের পক্ষে লোক। আচ্ছা, কেন আমি বলছি যে দুর্বল সরকার, মানে একটা তো আইডিয়ালিটা কি, একটা দেশের সরকার রাজনৈতিকভাবে দুর্বল হবে যাতে সে জনগণকে ভয় পাবে, জনগণ সরকারকে ভয় পাবে না। সেই অর্থে আমাদের দেশে, আমাদের ইতিহাসে সবচেয়ে দুর্বল সরকারটা এখন আছে। গত 1 বছর ধরে এমন একটা সরকার আছে যাকে এই দেশের মনে হয় না কোনো লোক ভয় পায়। তাহলে লোকজন কিন্তু তারপরেও ভয়ে আছে। কেন ভয়ে আছে? তারা সরকার হতে চাওয়া লোকজনদেরকে ভয় পাচ্ছে সামনে। এমনকি এই সরকারও সরকার হতে চাওয়া লোকজনদেরকে ভয় পাচ্ছে। ফলে এই সংস্কারের পুরো আলাপটাতেই যখন তারা প্রকৃত রাজনৈতিক সংস্কারের প্রশ্নটা যথেষ্ট সাহসিকতা, যেখানে জনগণের আকাঙ্ক্ষা আছে, সেটাকে সাথে করে আগাতে পারছে না, তখন আধখেঁচড়াভাবে অনেকগুলি কমিশন সাজিয়ে সেখানে মানে খুব জরুরি এইগুলি, যেমন নারী কমিশন নিয়ে হচ্ছে আপনার কেন শিক্ষা এবং স্বাস্থ্য কমিশন হলো না। আসলে তো ইন্টারিমের রাজনৈতিক সংস্কার হচ্ছে তো হওয়া উচিত তার একমাত্র এজেন্ডা, যেটা জুলাই বিপ্লবের অঘোষিত ম্যান্ডেট জনগণের, যে আমরা আরেকটা স্বৈরাচারী রাজনৈতিক ব্যবস্থা ফেরত চাই না। এটাই বলার ছিল। না, আমি বলছিলাম যে দুর্বল সরকারকে এত দুর্বল, ও মানে আসলে যে কে সরকার এটা নিয়ে কিন্তু অনেক আছে, মানে অনেক মানুষ জানে না আসলে যে সরকারের কে। হ্যাঁ, এবং যে একই আমরা যে গত এই জুলাই মাসে বা তার আগে যে সেলিব্রেশনের যে মডেল দেখতেছি, হ্যাঁ, এটা আমাদেরকে বারবার করে হাসিনার কথা মনে করে দেওয়া হয় যে 71-এর মুখোমুখি দুলে দাঁড়ায় যাচ্ছে, এটা কি দাঁড়ায় যাবে কিনা, এটা কি উচিত হচ্ছে কিনা, আপনি কি মনে করেন যে এরকম অভ্যুত্থানের সাথে অভ্যুত্থান দাঁড়ায়, যুদ্ধের সাথে যুদ্ধ দাঁড়ায়, বা এই যদি কেউ দাঁড়া করায় সে কি ভুল করতেছে? এই বিষয়টা নিয়ে একটু 71-এর মুখোমুখি 24 কখনো দাঁড়াবে না, এটা যারা দাঁড় করানোর চেষ্টা করছেন, এটা আমার মনে হয় যে কেউ ওভার থিঙ্কার, আর কেউ নিজেদের রাজনৈতিক উদ্দেশ্য থেকে করছেন। ফলে এগুলি রাজনৈতিক দলজাত যেসব ন্যারেটিভ এবং তার বাইরে থেকে। কিন্তু 71-এর যে বেহাত হয়ে যাওয়া, সেখান থেকে 24-এ শিক্ষা নেওয়ার দরকার আছে। সম্ভবত ওটাই কেউ চাচ্ছেন না।
ওটাই কেউ চাচ্ছেন না, ওটাই এড়াতে চাচ্ছেন বিভিন্ন রাজনৈতিক পক্ষগুলি। কারণ তাদের জন্য সবচেয়ে বড় মুশকিল হচ্ছে বাংলাদেশে ৭১-এ তো একটি আওয়ামী লীগ দাবি করতো যে তারা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে, সেটা অনেকাংশে ঠিকও, কিন্তু আবার একই সাথে তারা একই অবস্থা ছিল যে আওয়ামী লীগের ৭১-এর যেই ক্রেডিট দাবি করবার যেই প্রক্রিয়া, সেখানে আসলে খুবই অসম্মানজনক। সেটা হচ্ছে বাংলাদেশ, সেখানে জনগণের ভূমিকাকে অস্বীকার করা, যেমন স্বাধীনতার ঘোষণা তর্ক, এখন আবার আমরা ঘোষণা তর্ক দেখছি যে কে ঘোষণা দিয়েছেন। এইগুলি যে ওনারা এত বোকা না, বরঞ্চ ওনারা অন্যদেরকে বোকা ভাবেন, ওই অর্থে যে আসলে মানুষকে প্রকৃত যে এজেন্ডাগুলি, যেটা আমি বলছি একেবারে রাজনৈতিক সংস্কার, রাজনৈতিক বন্দোবস্তটাকেই ঢেলে সাজানো, যেটা একমাত্র এজেন্ডা হওয়া উচিত ছিল ইন্টারিম সরকারের। ফলে বিপ্লবের সাথে ৭১ একটা বিপ্লব ছিল, এমনকি ৯০ থেকেও আমাদের শিখবার আছে। ৯০-এর প্রশ্নটা কেউ তোলে না এখন, অথচ ২৪-এর পরবর্তী ঘটনায় আসলে অনেক বেশি মেলে হচ্ছে ৯০-এর সাথে, যেখানে ছাত্র সংগ্রাম পরিষদ ছাত্রদের আন্দোলনে একটা স্বৈরাচারের, সামরিক স্বৈরাচারের পতন ঘটেছিল। তারপরে কিন্তু আজকের মতোই যেই দুই জোটের যেই একটা রূপরেখা, সেই রূপরেখা প্রণয়ন হয়েছিল, এবং সেবারও ছাত্ররা রাজনৈতিক দলগুলির হাতে প্রতারিত হয়েছিল। ফলে এখন দেখবেন যে আপনি কেন আমরা ৯০ নিয়ে কোনো কথাই নাই, কারণ ওইটাই লুকিয়ে রাখার চেষ্টা করা হয় যে ৯০-এর প্রশ্নটা যদি আরো সামনে আসা শুরু করে, যেটা আরো আমাদের কাছাকাছি অতীত, তখন স্পষ্ট হতে থাকবে যে আসলে প্রতারণার দিকে কিভাবে যাচ্ছে এই ২৪-এর এইগুলি। ছাত্রদের সাথে যে প্রতারণা, মানে মুক্তিযুদ্ধে তো ছাত্রদের সাথে কোনো প্রতারণা ঘটেনি, ওটা একদমই অন্য প্রশ্ন ছিল। সেটা একটা জাতি হিসেবে আমাদের জন্ম নেওয়ার প্রশ্ন, যে আমরা একটা পলিটিক্যাল কমিউনিটি হিসেবে পৃথিবীর মানচিত্রে আমাদের আসবার প্রশ্ন। আর এখন হচ্ছে একটা প্রকৃত পলিটিক্যাল কমিউনিটি হয়ে উঠবার প্রশ্ন, যেখানে আমাদের শত্রু বাইরের কেউ না, আমাদের শত্রু এখানকার, মানে ওই অর্থে মানে সুযোগ পেলেই স্বৈরাচারী হয়ে উঠবার মতো মনোবৃত্তি সম্পন্ন রাজনীতিবিদরা। মানে ৭১-এ তো আসলে রিয়েল রাজনৈতিক নেতৃত্ব ছিল, তাই না? ৭০-এর নির্বাচনে জিতছে, পাচ্ছে না, ক্ষমতা পাচ্ছে না, এই ধরনের একটা ব্যাপার ছিল। ২৪-এ তো বিষয়টা পুরোপুরি একটা রাইজমিক ঘটনা, বিভিন্ন জায়গায় ঘটতেছে, কোনো রাজনৈতিক নেতৃত্ব নাই। ইনফ্যাক্ট আমাদের ছাত্রদের সাথে যখন আমরা কথা বলি, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সাথে, ওদেরকে আমি কয়েকজনকে জিজ্ঞেস করছি যে আসলে তোমরা অন্তত শুরুর দিকে, মানে এই ১৫ থেকে ২৫ পর্যন্ত, তোমরা ওয়্যার ইউ ইন টাচ উইথ দি কোট আনকোট দি সেন্ট্রাল বৈষম্যবিরোধী কমিটি? দে ওয়ার নট। অনেকেই আমাকে জানাইছে যে তারা আসলে ছিল না। এটা সম্পূর্ণ একটা মানে অর্গানিক বা অর্গানিক, হ্যাঁ অর্গানিক, এবং বলতে ওই অর্গানিক ওইটাই বুঝে উঠতে পারতেছিল না যে কিভাবে ব্যাপারটা হচ্ছে। আর আমরা যদি কালচারাল প্রোডাকশন গুলোকে দেখি, অফ 24, রাইট, র‍্যাপ সংস, কোনোটাতেই কিন্তু ৭১-কে ডিনাউন্স করা হয় নাই। হ্যাঁ, কোনোটাতেই, মানে প্রতিটা র‍্যাপ গান কিন্তু শুরু হচ্ছে ৫২, ৭১ এইটা দিয়ে, তাই না? এবং ৫২, ৭১-এর ওই, মানে ইফ আই ক্যান জাস্ট ইউজ দ্য ওল্ড চেতনা ওয়ার্ড, ওই চেতনার কন্টিনিউয়েশনেই যে ২৪ আসতেছে, এটাও তো আমরা বারবার দেখতেছি। যারা আসলে বলতেছে যে ২৪ আর ৭১ মুখোমুখি, তারাই আসলে ৭১ আর ২৪-কে মুখোমুখি করতে চাচ্ছে। আমরা জানি তারা কারা, তাই তো? মানে ৭১ গেল এই রবটা যারা তুলতেছেন, তারা আসলে ২৪-কে ডিনাউন্স করতে চাচ্ছেন, এবং তারা বলতে চাচ্ছেন যে ২৪-এর এটা একটা, মানে এরা ৭১ ধ্বংস করে ফেলতেছে। কিন্তু এই ২৪-এর যে কোর কালচারাল প্রোডাক্টস বা যে ছেলে মেয়েদেরকে আমরা দেখি, আমি তাদের মধ্যে দেখি নাই। হ্যাঁ, রাজাকার বললে এত রাগ হওয়ার কারণ কি? যদি ৭১-কে তারা ডিনাউন্সই করতো, তাই না? রাজাকার যে তাদের মাথায় তো এটা একটা গালি হিসাবেই ছিল, না হলে তো এইটা হওয়ারই কথা না, তারা যদি ৭১-কে ডিনাউন্সই করতো। এবং একই সাথে ৭১-এর ঠিকাদারি সোল এজেন্সি দেওয়ার পক্ষপাতিও তারা না, এবং সোল এজেন্সি এইখান থেকেই আওয়ামী লীগ, এই ঘটনা থেকেই আসলে ৭১-এর ঠিকাদারির দিন শেষ, এবং ওনারা চেষ্টা করতেছেন যাতে ৭১-এর ঠিকাদারিটা আরেকটু কন্টিনিউ করতে পারেন। আমরা যদি ওনাদের সোশ্যাল মিডিয়ার দিকে দেখি, ওনাদের একটাই কান্নাকাটি, একটাই মানে আহাজারি, ৭১টা ওদের হাত থেকে বের হয়ে যাচ্ছে। ৭১ ওদের হাত থেকে বের হলে ভালো, এটা সবার হাতে আসা দরকার, ৭১ সবার, ওর না। ২৪-এর ঠিকাদারিও যারা নিতে যাবেন, তাদের সতর্ক হওয়া উচিত যে ৭১-এর একক ঠিকাদারি নিতে গিয়ে আওয়ামী লীগের ২৪-এর ঠিকাদারি নেওয়ারও কিন্তু একই ধরনের টেন্ডেন্সি আমরা দেখতে পাচ্ছি, তাই না? সো ২৪-এর এই দখলটা যেন, ন্যারেটিভ দখলটা যেন না হয়, এইটার জন্যই আসলে
মানে এই যে নেমলেস যারা, ওদের বয়ানগুলো হাজির করা জরুরি, এবং যেটা এখন সম্ভব আসলে এবং হচ্ছেও। ডানপন্থার উত্থান, দক্ষিণ পন্থা বলতেছে কিছু পত্রিকা, এইটার সাথে মব, এই বিভিন্ন জায়গায় হামলা, মন্দিরে, তারপরে মাজারে, এই সব কিছু মিলে এইটাকে এক ধরনের গণতন্ত্রায়ন বলে প্রচার করা হইতেছে, আবার এক ধরনের উচ্ছৃঙ্খলতা হিসেবেও দেখা হইতেছে। তো এজ এ হোল আপনি কি মনে করেন যে খুব ডানপন্থার উত্থান হয়েছে 24-এর পরে? আশিস নন্দীর কিছু গবেষণা আছে রায়ট নিয়ে, হ্যাঁ, ওখানে উনি বলতেছেন যে আসলে ইভেন বাংলার ভিতরে যখন হিন্দু মুসলিম রায়টও হচ্ছে, তখন যারা প্রতিবেশী, যারা দীর্ঘদিন ধরে পাশাপাশি থাকেন, তারা কিন্তু কেউ কাউকে অ্যাটাক করেন না। এটা সবসময় বাইরে থেকে তৈরি হয়, বাইরে থেকে আসে। হ্যাঁ, তো এই মবটা আসলে তৈরি করা, এটা এখন এটা কে তৈরি করতেছে, কিসের উদ্দেশ্যে করতেছে, সেগুলো নিয়ে তো নানা রকম কথাবার্তা আছে। যারা আসলে এই ধরনের একটা ভলাটাইল সময়ের সুবিধা নিতে চাচ্ছে, তারা নানা রকম জায়গায়, এটা আওয়ামী লীগ অনেক করছে, এটা আমরা দেখছিও। হ্যাঁ, যে আওয়ামী লীগ ইভেন ওদের ইয়ের সময়ও, আমি একটা ছোট উদাহরণ দেই আমার ইসেতে, সেটা হচ্ছে যে হঠাৎ করে একদিন আমরা দেখলাম যে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সামনে কয়েকটা ছেলে খুব গেরিলা স্টাইলে নিয়ে দাঁড়ায় গেল, প্ল্যাকার্ড নিয়ে দাঁড়ায় গেল যে নারীদের পোশাক ঠিক নাই টাইপের। হ্যাঁ, এবং এইটা নিয়ে এটা সোশ্যাল মিডিয়াতে ব্যাপক প্রচারণা পেল, এবং সবাই এটা মানে বলা শুরু করলো যে বিশ্ববিদ্যালয়ে মৌলবাদী উত্থান ঘটছে। হ্যাঁ, এবং তার 4 দিন পরে আমরা শুনলাম যে নর্থ সাউথে ছাত্রলীগের কমিটি দেওয়া হচ্ছে, কারণ মব তো ঠেকাতে, মানে এই মৌলবাদের উত্থান তো ঠেকাতে হবে। তো এই যে ডিজাইন, এই ডিজাইনের সাথে তো আমরা পরিচিত, হ্যাঁ, এই ডিজাইনটা তো আমরা চিনি। এখন এই ডিজাইন যেমন আমরা চিনি, যেরকম এখন যারা এই অবস্থার সুবিধা নিতে চাচ্ছে তারাও নিশ্চয়ই চিনে, এবং তারাও জানে যে এই ধরনের ডিজাইন হয়তো বা কাজ করে। ডানপন্থার উত্থান মানে আমি মনে করি না বাংলাদেশে ডানপন্থার উত্থান ঘটার কোনো সম্ভাবনা আছে। বাট দ্যাটস মাই টেক। আমি এটা জাস্ট বুঝতেই পারি না যে কিভাবে মানুষ এটা ভাবে যে ঘটনা ঘটবে। আপনি কি বলবেন যে ডানপন্থী হয়ে যাচ্ছে বাংলাদেশের রাজনীতিতে? ডানপন্থী এটা আসলে লার্জলি ফিয়ার মঙ্গারিং। এই মঙ্গারিংটা সবাই করে, ডানপন্থীরা করে, মধ্যপন্থীরা করে, বামপন্থীরাও করে। যেটা হচ্ছে যে যার যার রাজনৈতিক লক্ষ্যে, রাজনৈতিক কৌশলের জায়গা থেকে, যেটা শর্মীও বলছিলেন যে আওয়ামী লীগ যে কয়টা ন্যারেটিভের উপরে টিকেছিল তার মধ্যে তো একটা এই মৌলবাদের ভয় দেখানো, ডানপন্থার ভয় দেখানো, এবং একই সাথে নিশ্চিত করা যেন যথেষ্ট পরিমাণে ডানপন্থী থাকে দেশে। সেটা ঘটেছেও, হ্যাঁ, সেটা তারা রেখেছে। তো এখন যারা ডানপন্থী হিসেবে আবির্ভূত হচ্ছেন, তাদেরও মূল শক্তিটা যে তারা একটা ভয় দেখাচ্ছেন, কারণ তাদের জায়গা থেকে ভয় দেখিয়ে তাদের নিজেদেরকে রাজনৈতিক শক্তি হিসেবে প্রতিষ্ঠা করা। আবার যারা সেই অর্থে আওয়ামী লীগ চলে যাওয়ায় নানা ধরনের আফসোসে আছেন, তারা এই ভয় দেখানোটাকেই আবার বাড়তি কয়েকশো গুণ করে আরেকটা নেক্সট লেভেল অফ ফিয়ার মঙ্গারিং করছেন। তো ভয় দেখালে বাংলাদেশের জনগণ প্রথমে ভয় পায়, আমরা ভয় পাচ্ছি সবাই, কিন্তু ভয় পেতে পেতে তারপরে কি হয় সেটা তো আমরা সদ্য দেখলাম। মানে ওই মুক্তিযুদ্ধের ন্যারেটিভ দখল এবং ডানপন্থার উত্থান, এরা দুইজন আসলে হাত ধরে চলাচলি করে, হাত ধরে থাকে, তাই না? কারণ যারা মুক্তিযুদ্ধ দখল হয়ে যাচ্ছে সেই ভয় দেখাচ্ছে, তারাই হয়তো ডানপন্থার ভয় দেখাচ্ছে। আমরা ইন্ডিয়ান মিডিয়া দেখলেই বুঝতে পারি যে কিভাবে এই বয়ান বারবার করে তৈরি করে, মানে মানুষের, আমরা যতই ওদেরকে বলি যে না এসব হচ্ছে না, মানে আমাদের ভারতীয় বন্ধুদের সাথে কথা হয় তখন আমরা যাদেরকে বলি যে এগুলো হচ্ছে না, কিন্তু ওরা বলে যে না কিন্তু টিভিতে তো দেখাচ্ছে। মানে ইটস জাস্ট আ কনস্ট্যান্ট রিপ্রোডাকশন অফ দিস ফিয়ার মঙ্গারিং। হ্যাঁ, যেটাতে হ্যাঁ আমরা ভয় পাচ্ছি না এমন না, কিন্তু ইটস ভেরি আনলাইকলি, বাংলাদেশের মতো একটা দেশে ইটস ভেরি আনলাইকলি কখনোই ডানপন্থা এখানে পপুলার ছিল না কোনোদিন, সারা 500 বছরের ইতিহাসে। যেখানে ডানপন্থী রাজনীতিতে যাদের বিশ্বাস আছে তাদের গণতান্ত্রিক অধিকারটুকু থাকা উচিত, কারণ মানুষও দেখুক যে তারা কতটুকু কি ধরনের সমাজ, কি ধরনের শাসন, কি ধরনের তৈরি করতে পারে। এখনো পর্যন্ত তো এমন কিছু না যে খুব আলাদা কোনো রাজনৈতিক শক্তি ডানপন্থা কি বামপন্থা কি মধ্যপন্থায় আছে যেটাকে আমাদের দেশের লোকজন আমরা বলতে পারি যে এটাই আমাদের সেই কাঙ্ক্ষিত রাজনৈতিক শক্তি। তো ফলে এখন প্রশ্নটা আসছে গণতন্ত্রের প্রশ্ন, এবং সে ডানপন্থী হোক কি বামপন্থী হোক তাদেরও
মৌলিক জায়গাটা যেখানে তাদেরকে মানতে হবে সেটা হচ্ছে অন্যের গণতান্ত্রিক অধিকারে হাত দেওয়া যাবে না। আমরা মোটামুটি আমাদের আলাপটা গুছাই আনবো, কারণ আমাদের একটা সময়ের লিমিটেশন আছে। সেই জন্য আমার হাতে অনেকগুলো প্রশ্ন ছিল, কিছু প্রশ্ন আমি পরের জন্য রেখে দিতেছি, আপনাদের সাথে আলাপ করবো পরে। তো আমি দুইটা প্রশ্ন একসাথে দুইজনের জন্যই করছি, দুইজনে দুইটা প্রশ্নেরই উত্তর দিবেন। একটা হচ্ছে যে আমরা জুলাইতে যেমন আমরা দেখছি যে সবগুলো পক্ষ এসে একসাথে মিশছে, আবার যখন আমরা বিশ্ববিদ্যালয়গুলো কথা বলছি তখন আমরা দেখছি যে বিশ্ববিদ্যালয়ের ভিতরে এক ধরনের গণতন্ত্রায়ন হয়েছে, মানে কথা বলার সুযোগ, সবাই ভোকাল, জাতীয় ইস্যুতে সোচ্চার। আমি বুঝতে চাই যে জুলাইয়ের পরে এইটাকে আবার এই যে ছাত্রদের এই প্রবল আকাঙ্ক্ষা রাষ্ট্র গঠনের এবং নিজেদেরকে বিনির্মাণের, সেটা কি আবার ডিক্লাইনিং হচ্ছে কিনা, ফেজে যাচ্ছে কিনা, এইটা হইতেছে ক্রিটিক্যাল প্রশ্নটা। শেষ করবেন আপনারা আবার এই জিনিসটা দিয়ে যে জুলাই অভ্যুত্থানের পরে এখন পর্যন্ত মানে সামনের দিনের জন্য আমি যদি 2-3টা টেক পাইয়া থাকে জুলাই থেকে, সেই জিনিসগুলো কি কি আপনার কাছ থেকে শুরু করি। প্রথমত মানে খুব এখনো গণতন্ত্রায়নের কোনো লক্ষণ আমি অন্তত দেখি না, সেটা বিশ্ববিদ্যালয়ই হোক কি অন্য সব জায়গাতেই হোক। সাধারণত দৈনন্দিন কার্যক্রম কি প্রতিষ্ঠানগুলির, আমি বলতে চাচ্ছি যে ছাত্ররা যেভাবে মানে সে রাষ্ট্রের বিরুদ্ধে দাঁড়াচ্ছে যেরকম করে, সে তার নিজের মানে এইটা তো এক ধরনের গণতন্ত্রায়ন না, সে যে ভয়েস ছিল না সে ভয়েস হয়ে উঠলো ধরেন, মানে আমি চোখে দেখতেছি আর কি, আমার সারে দেখতেছি আর কি। তো ওর এইটা কি অব্যাহত থাকবে কিনা, এই সমান ফেজে থাকবে কিনা? এই সমান ফেজে থাকবে না যদি না ওই চিৎকারটা থাকে, মানে যতক্ষণ একটা বিপ্লবী মুহূর্তে যখন সেটা রাইটসই হোক কি গণতন্ত্রের প্রশ্ন হোক, এটা তো আসলে প্রতিনিয়ত ওই সেটা চর্চা না করলে, আমার যদি অধিকারটা আমি চর্চা না করি অধিকার থাকবে না, এটা পরিষ্কার। ভালো লক্ষণ হচ্ছে যে বিশ্ববিদ্যালয় পর্যায়ে যেমন এখন একটাই যে গত কয়েক সপ্তাহ দেখছি যে ছাত্র সংসদ নির্বাচনের এটা তোড়জোড় চলছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, কিন্তু এই নির্বাচনের আয়োজনের মধ্যে আমি আলাদা কিছু দেখছি না। কারণ এর আগে ছাত্র সংসদ ডাকসু নির্বাচন তো হাসিনা সরকারও করেছিল, সেখানে ছাত্রদের একটা অন্যতম উপলব্ধি ছিল যে হলে ভোট কেন্দ্র করা যাবে না, কিন্তু সেখানে হলে ভোট কেন্দ্রই হচ্ছে, এবং সেখানে সমান যে একটা লেভেল প্লেইং ফিল্ড সব সংগঠন সব প্রার্থী যেই করবার সেই জায়গাটা হচ্ছে না। তো ফলে আমার মনে হয় যে একটা সমস্যার একটা দিককে, রাজনৈতিক ক্ষমতার একটা দিককে আমরা এখনো খুব ভালো পর্যালোচনায় আনিনি, সেটা হচ্ছে আমলাতান্ত্রিক ক্ষমতা। এবং বিভিন্ন রাজনৈতিক পক্ষগুলি যারা রাজনীতিতে পাকা, তারা এই পট পরিবর্তনের সাথে সাথে তারা প্রাথমিক লক্ষ্য করেছে আমলাতান্ত্রিক ক্ষমতাটাকে হস্তগত করবার, যেটা হচ্ছে একেবারেই আমাদের যে পতিত স্বৈরাচার, সেই পতিত স্বৈরাচারের যেই ভিত্তি যে আমলাতন্ত্র, এরা যেহেতু রাজনীতিতে মনে করে না, বিশ্বাস করতে পারে না যে নতুন করে কোনো রাজনীতি সম্ভব, ফলে তারা দেখা যাচ্ছে যে অভিজ্ঞ রাজনৈতিক দল যেগুলি আছে তারা খুব তোড়জোড় করে নেমে পড়েছে হচ্ছে আমলাতান্ত্রিক ক্ষমতাটার দখল নেওয়ার জন্য। তো এখন যে কারণে আমি রাজনৈতিক সংস্কারের প্রশ্ন যখন বলি, তখন আমি আসলে ওখানে আমলাতান্ত্রিক সংস্কারের কথাও বলি, কারণ আমলাতন্ত্র রাজনৈতিক ক্ষমতার অংশ, যেটা যতই আমরা এটাকে রাজনীতির বাইরে একটা অবজেক্টিভ একটা পেশাদারির জায়গা থেকে দেখার চেষ্টা করি না কেন, এটা রাজনৈতিক ক্ষমতার সবচেয়ে মূল ভিত্তিগুলির একটা। দ্বিতীয় প্রশ্নটা কি ছিল? মানে এই অভ্যুত্থান থেকে আমরা যদি 2-3টা টেক মনে করি যে দশকব্যাপী সামনে থেকে যাবে, এই অভ্যুত্থান থেকে আমাদের অন্তত আমার যে 2-3টা টেক, তার মধ্যে প্রথমটা হচ্ছে আমরা এমন একটা প্রজন্ম পেয়েছি যারা এই ঘটনাটা ঘটিয়েছে, যারা আরো অনেকদিন তরুণ থাকবেন। ফলে আমার মনে হয় যে যারা ফিরে গেছেন বলে মনে করা হচ্ছে, তারা আসলে দেখছেন আমাদের চেয়ে অনেক মন দিয়ে, আরো স্বচ্ছ দৃষ্টি দিয়ে দেখছেন আমরা যারা বিভিন্ন রাজনৈতিক ভাবে। ফলে আমার কাছে সবচেয়ে বড় অর্জন মনে হয় যে এমন একটা সময় এরা এমন একটা ঘটনা ঘটিয়েছেন, এবং এটা 71-এর মতো না। 71-এ যেমন বিরাট একটা দেশ পাওয়ার একটা তৃপ্তি ছিল, একটা উদযাপনের জায়গা ছিল যে অনেক রক্তের বিনিময়ে আমরা একটা স্বাধীন দেশ হয়েছি, তারপরেই সমস্যাটা শুরু হয়েছিল। কিন্তু সেই বোধের জায়গায় বোধহয় আমাদের এই প্রজন্ম না, এই প্রজন্ম হচ্ছে তাদের অবস্থা হচ্ছে হোয়াট দ্য হ্যাক, এটা কি হচ্ছে, এই ধরনের একটা অবস্থায় আছে তারা। তো
আমার কাছে সবচেয়ে বড় মনে হয় যে আমরা একটা প্রজন্ম পেয়েছি যারা তৈরি হয়েছে 18 পর থেকে ইসের মধ্য দিয়ে, যাদের রাজনৈতিক সংবেদনশীলতা আছে, সেন্সিটিভিটি আছে, কিন্তু কোনো ইডিওলজির প্রতি ওই কমিটমেন্টটা নাই, যে কোনো রাজনৈতিক ইডিওলজির প্রতি ওই কমিটমেন্টটা নাই। তারা অনেক বেশি গণতান্ত্রিক, তারা নতুন করে ফলে আমি আবারও অবাক হব না 1-2 বছরের ভিতরে যদি আবার এই প্রজন্মকে আমরা রাস্তায় আরেকটা অভ্যুত্থানের জন্য দেখি। এটা আমার কাছে মনে হয় যে আমাদের সবচেয়ে বড় অর্জন, যে 18 সালে কোটা সড়কের মধ্যে মার খেয়ে ফিরে যাওয়া, তারা আবার পাল্টা রুখে দাঁড়িয়ে 24 ঘটিয়েছে। এটা একটা আত্মবিশ্বাস, যেই আত্মবিশ্বাসের মধ্যে আত্মপ্রসাদ নাই। আত্মবিশ্বাস কিন্তু তার মধ্যে আত্মপ্রসাদটা নাই, যেটা 71-এর চেয়ে আলাদা করে এটাকে। এবং তারা মনে করছে না যে আমি বিপ্লব করেছি বলে আমি রাষ্ট্রের মালিক হয়ে গেলাম, এখন হচ্ছে যে আমি যাই। ফলে আমার রাজনৈতিক দলগুলির বোঝার দরকার আছে যে তারা প্রখর পর্যবেক্ষণের মধ্যে আছে এই প্রজন্মের, এবং এখানে যেই সনাতন কায়দায় আমলাতান্ত্রিক ক্ষমতা দখল করে, কি ভয় দেখিয়ে, ফিয়ার মঙ্গারিং করে, মব তৈরি করে যে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের যে চেষ্টাটা চলছে, এটা আওয়ামী লীগের পরিণতি দেখে বাকিদের বোঝা উচিত। ওকে, আপনার কাছে প্রথম প্রশ্নটা হচ্ছে যে ডেমোক্রেটাইজেশন মানে আমরা কি, ওইটা তো কি পারলাম তো পরে বলবো, আগে আমার একটু ওইটাই বলেন যে ধরেন আমাদের অভ্যুত্থানের সময় ছাত্রদের যেরকম সচেতন, অধিকার সচেতন হিসেবে আমরা দেখছি, এইটা কি আপনি মনে করেন যে সময়ের সাথে সাথে এই সচেতনতা কমে যাবে? মানে কমবে না আসলে, কিন্তু তারা কিভাবে অ্যাক্ট করবে সেটা ডিপেন্ড করবে নানা রকম ফ্যাক্টরের উপরে। হ্যাঁ, কমে যাওয়ার তো সুযোগ আমি দেখি না। কিন্তু যে গণতন্ত্রায়ন ঘটেছে, যেটা তুমি বললা, গণতন্ত্রায়ন ঘটেছে সত্যি, কিন্তু আবার অনেক নানা রকমের তাদেরকে ডিফেমও করা হচ্ছে নানা রকম ভাবে। এই ছাত্রদের যে একটা কি বলবো, একটা দিস ইনোসেন্স, একটা যে ইনোসেন্সের জন্যে আসলে অভিভাবকরা, শিক্ষকরা, সমাজের মানুষ তাদের পাশে দাঁড়াচ্ছিল, ওই ইনোসেন্সটাকে সামহাও টার্নিশ করারও এক ধরনের প্রচেষ্টা দেখা যাচ্ছে। হ্যাঁ, তো ছাত্রদের এটা কি ডিক্লাইন করবে কিনা আমি আসলে বড় পরিসরে বলতে পারি না, তবে এইটা বলতে পারি যে আমাদের এই যে ইন্টারিম সরকার এবং বিভিন্ন রাজনৈতিক দলরা যে ধরনের তাদেরকে আমরা যেভাবে দেখছি এই অভ্যুত্থান পরবর্তী সময়তে, তাতে হ্যাঁ ডিসঅ্যাপয়েন্টমেন্ট আছে, বাট অ্যাট দ্য সেম টাইম দের ইজ অ্যান ওনারশিপ। ওই যে বললাম যে যেহেতু কোনো দল রাজনৈতিক নেতৃত্বে ছিল না, ফলে সবাই এটাকে ওন করে, এই জুলাইকে ওন করে। হ্যাঁ, ফলে তাদের আসলে প্রেজেন্সটা থাকবে, তারা দে আর রিজার্ভ কাইন্ড অফ আ গ্রুপ, ইউনো, এবং যারা কিন্তু আবার একই সাথে ভোটার্স, মানে এটা কিন্তু বিশাল সংখ্যায় ভোটার না, বাংলাদেশের ভোটিং গেম চেঞ্জ করে দিবে এরা। এই ধরনের সংখ্যা কিন্তু এই তরুণদের, জেনজি। আর জেনজি সারা পৃথিবীতে কি করছে এটা ওরা দেখেছে, এবং আমরা দেখেছি হ্যাকাররা কি করেছে ডিউরিং 24। হ্যাঁ, তো এদেরকে আন্ডার এস্টিমেট করার আসলে কোনো সুযোগ নাই প্রত্যেকেই। তাহলে এখন শেষ প্রশ্ন, যে কি পাইলাম? ওই যেটা আমি বললাম আরিফ, আসলে ভয়টা কমে গেছে। The fear has broken really, you know. Fear has broken at many levels, এবং এই ফিয়ারের নতুন উৎপাদন করার চেষ্টা হচ্ছে নানাভাবে, নানা ন্যারেটিভে। কিন্তু আমার মনে হয় না যে এটা অন্তত এই জেনারেশনের, বললাম যারা the ones who are the movers and shakers of political change in Bangladesh, এত সহজে এটা ওদেরকে আবার ভয়ে করা যাবে। এটাই আমাদের বড় অর্জন আসলে। আমরা মোটামুটি আজকে এখানেই শেষ করব। আসলে ওই যেই মানে অনেক পক্ষ এসে যখন একটা বিন্দুতে মিশে, সেটাই তো জুলাই। তো এই জুলাইয়ের আকাঙ্ক্ষা থেকে আমরা সামনের বাংলাদেশটা কি বানাবো, সেটাই তো আসলে আমাদেরকে দেখাই দেবে যে জুলাই আসলে কি ছিল। তো আমাদের এই আলাপগুলা আসলে আমরা এইভাবেই সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। আপনারা আজকে আমাদেরকে সময় দিলেন, অনেক ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ।